বোঝা গেছে? প্রত্যেকের ক্লিয়ার কো প্রাইম। আমি পরবর্তী ক্লাসে যখন নাম্বারের সিস্টেমের বিভিন্ন নাম্বার নিয়ে আলোচনা করব তখন তোমাদেরকে কো প্রাইম ব্যাপারটা আরো ভালো করে বোঝাবো। বাট আজকে যেটুকু বোঝানোর দরকার আমি সেটুকু বললাম, আশা করি কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছে সাতের বিভাজ্যতার নিয়ম, এবং এই সাতের বিভাজ্যতার নিয়ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে বলছি, প্রত্যেকে খেয়াল করে দেখো। হ্যালো স্টুডেন্টস, সকলকে শুভ সন্ধ্যা জানাই। আজকে আমরা রেলের এনটিপিসির অঙ্কের ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এনটিপিসি আমাদের কাছে উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য কিন্তু একটা সরকারি চাকরি। যার যার একটা সরকারি চাকরি, সেটা এনটিপিসি হোক বা এসএসসি এমটিএস, যে কোনো একটা হলেই হবে। এই মানসিকতা নিয়ে যারা আজকের ক্লাসে ঢুকেছো তারা সবাই একবার করে লাইক দিয়ে জানিয়ে দাও যে হ্যাঁ স্যার, একটা সরকারি চাকরি পেলেই হয়। ঠিক আছে? তো আবারও বলছি, উপলক্ষ রেলওয়ে এনটিপিসি, কিন্তু আসল লক্ষ্য একটা সরকারি চাকরি 2024 থেকে 25-এর মধ্যে। এবং সেই লক্ষ্যকে মাথায় রেখে বিএসএসিআই তোমাদের জন্য এনেছে স্পেশাল একটি ব্যাচ, জেন কম ব্যাচ, জেনারেল কম্বাইন ব্যাচ। যে ব্যাচে অঙ্ক একেবারে বেসিক থেকে হিরো, একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা তোমাদের শেখাবো। তোমরা যারা ভাবছো আজকে আমি জিরো আছি, তোমাকে হিরো করে তোলার দায়িত্ব আমাদের। তবে শুধু কোর্সে ভর্তি হলেই কিন্তু হিরো হওয়া যায় না। কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে যেভাবে বলছি সেভাবে সেই পথে হাঁটতে হয়। একটা প্রতিষ্ঠান একটা রথের চাকার দুটি প্রান্ত যদি আমরা দেখি জুড়ে থাকে একটি দণ্ডের মাধ্যমে, তো একটা প্রতিষ্ঠান শুধু ওই দণ্ডটুকু মাত্র। একদিকে রথের একটি চাকা হচ্ছে টিচার, একটি চাকা হচ্ছে ছাত্র বা ছাত্রী, অর্থাৎ তোমরা। তো আমরা সেই যে সূত্রবন্ধনটা করে রেখেছি মাত্র, স্যার যেভাবে বলবেন, আমরা যেভাবে বলবো, তোমরা যদি সেই তাল, সেই লয়, সেই ছন্দে এগোতে পারো, তাহলে বাধাহীন ভাবে তুমিও পুরীর মন্দির থেকে যেরকম ভাবে জগন্নাথ দেব তার মাসির বাড়ি পৌঁছে গেছে, ততক্ষণে পৌঁছে যেতে পারবে। আর অতন্দ্র প্রহরীর মতো আমরা রক্ষা করব তোমাদের। শুধু তোমাদের একটাই কাজ, যেভাবে বলবো, যখন বলবো, যতটা বলবো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। চলার পথে হয়তো রাস্তায় পড়ে যাবে, হাঁটু ছিঁড়ে যাবে, কনুয়ে একটু রক্ত বেরোবে, একটু ব্যথা পাবে, কিন্তু সেই ব্যথা পেয়ে পিছিয়ে গেলে হবে না। একটা জিনিস মনে রেখো, জীবনে সুখ পেতে গেলে ব্যথা তো পেতেই হবে। ভালো ফসল ফলাতে গেলে জমির ওই যে মাটিটাকে কর্ষণ তো করতেই হবে। মাটির বুক চিরেই তো সবুজ ধান উৎপন্ন হবে, তবেই তো শস্য শ্যামলা ভারতবর্ষ আমাদের সোনার বাংলা হয়ে উঠবে। আজকে মাটিটাকে যদি না পেশায় কাটা হতো, তাকে যদি বুকটা না চেরা হতো, তাহলে কি কোনোদিন শস্য শ্যামলা হয়ে উঠতে পারতো আমাদের ধরিত্রী? কখনোই না। ঠিক সেভাবেই আমাদেরকেও অনেক স্বার্থ ত্যাগ করতে হবে প্রতিদিন। প্রতিদিনের একটু একটু স্বার্থ ত্যাগ একটা বড় রেজাল্ট আমাদেরকে দেবে। আমি জানি এই কথাগুলো হয়তো সাময়িক মোটিভেশন তোমাকে দিচ্ছে, তুমি ভাবছো যে হ্যাঁ স্যার আমিও পারবো, আমিও পড়বো, কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন সমাজ ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক চিত্র, নানান ঘটনাবলী আমাদের মনে দাগ ফেলে দেয়, আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই। যখনই লক্ষ্য থেকে বিচ্যুত হবে, এই ভিডিওর প্রথম অংশটুকু একবার শুনে নিও। শুনতে হয়তো 5 মিনিট লাগবে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কথাগুলো মনে রাখলে অন্তত 5 দিনের আর ওই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা তোমার মনে দাগ কাটবে না, বরং তুমি একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে যেতে পারবে। কারা কারা আমার সঙ্গে একমত একটু চ্যাটে জানিও। তাই বারবার বলছি, চলার পথে সবসময় আমাদের মোটিভেশনের দরকার হয়। আর আমরা তোমাদেরকে শুধু একাডেমিক্যালি এগিয়ে রাখি না, বরং মানসিক মোটিভেশনাল জায়গা তৈরি করে তোমাদেরকে এগিয়ে রাখার চেষ্টা করি প্রতি মুহূর্তে, যাতে চলার পথে তুমি কখনো নেগেটিভিটির রোগে না ভোগো, ডিপ্রেশনে না ভোগো, অন্ধকারে না নিমজ্জিত হয়ে যাও, প্রতিনিয়ত এগিয়ে থাকতে পারো। এভাবেই ছোট্ট ছোট্ট পদক্ষেপে, ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমে প্রতিনিয়ত তোমাকে একাডেমিক্যালি এবং মেন্টালি একটা স্ট্রং জায়গা তৈরি করার চেষ্টা করে বিএসএসিআই। আজকে সৌরভ স্যারের ক্লাসের অঙ্কের ক্লাসে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। বিএসএসিআই কম্পিটিটিভ আগামী দিনে অনেক নতুন কিছু আনতে চলেছে। তোমরা সাক্ষী থাকবে সমস্ত কিছুর, সাক্ষী থাকবে এই বাংলা, সাক্ষী থাকবে বাংলা এবং বাঙালির ছাত্রছাত্রীরা। কথা দিলাম 1 বছরের মধ্যে আমরা ভারত জয় করব, আমরা কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় নিজেদের সেই জায়গা তৈরি করেই ছাড়বো। এবং সেই লক্ষ্যে আজকের প্রথম ক্লাস, অঙ্কের ক্লাস, আমি সৌরভ স্যারকে অনুরোধ করবো আজকের ক্লাস শুরু করার জন্য। স্যার। ধন্যবাদ স্যার। তোমরা এতক্ষণ সবাই অমিত স্যারের মূল্যবান কথাগুলো শুনলে। আশা করি তোমরা প্রত্যেকেই আমার ক্লাস ইউটিউবে দেখেছো। যারা ইউটিউবে আমার ক্লাস দেখেছো
তারা হয়তো আমার সাথে কিছুটা পরিচিত, আর যারা দেখোনি তাদের সাথে আজকে আমার পরিচয় হয়ে যাবে। তো আমি প্রত্যেককে অরিজিৎ বড়ুয়া, তোমার ক্লাস, তোমার কমেন্ট আমি প্রায় দেখতে পাই সমস্ত ক্লাসেই। তো আজকে আমি প্রথমেই শুরুর 5 মিনিট, আজকে যেহেতু একদম ডে 1 আমাদের একটা নতুন জার্নি শুরু হচ্ছে, আমি প্রথম 5 মিনিট একটু তোমাদের সাথে সবার সাথে আলাপ পরিচয় করে নেওয়ার চেষ্টা করব। কারণ আমি জানি এই আলাপ পরিচয় তো আমাদের বারবার হবে না, ইন্ট্রোডাকশন সবসময় প্রথম দিনেই হয়, পরে কিন্তু আর বারবার ইন্ট্রোডাকশন হয় না। তো সবাই ঝটপট তোমরা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে যে যেখান থেকে আছো, যে যার নিজের বাড়ি কোথায় সেটা একটু কমেন্টে লিখবে, এবং তার সাথে একই কমেন্টেই বাড়ি কোথায় এবং তার সাথে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে সেটাও একটু মেনশন করবে, যাতে আমরা এই ব্যাপারটা সম্পর্কে একটু জানতে পারি যে আমাদের সাথে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় থেকে স্টুডেন্ট আছে এবং তারা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে। ঠিক যেরকম সুদীপ দাস কমেন্ট করেছে বীরভূম থেকে এবং তার সাবজেক্ট বেঙ্গলি, ভেরি গুড। এরকম ভাবে তিতাস ঘোষ ভদ্রেশ্বর হুগলি থেকে বেঙ্গলি, সৌরভ কন্টাই থেকে বিটেক সিএসসি, পূর্ব মেদিনীপুর সংস্কৃত, আচ্ছা মুর্শিদাবাদ সংস্কৃত, সবাই সবারগুলোই পড়বার চেষ্টা করব। কুন্তল বাপ্পা বেঙ্গলি এমএ, কুন্তল বিশ্বাস পল সায়েন্স, পূজা বিশ্বাস বর্ধমান এডুকেশন, সাউথ চব্বিশ পরগনা এডুকেশন, মালদা বেঙ্গলি, কোচবিহার ফিলোসফি। আচ্ছা আমি আর সবারগুলোই পড়বার চেষ্টা করছি। বাঁকুড়া থেকে আছে একজন ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পর্দা থেকে আছে এডুকেশন। আচ্ছা অরিজিৎ বড়ুয়া রিষড়া থেকে বিটেক সিএসসি কম্পিউটার সায়েন্স থেকে, বারাসাত থেকে বেঙ্গলি, নদিয়া এইচএস পাস। আচ্ছা আসানসোল ফিলোসফি মেমোরি। সবাই কমেন্ট করবে পরপর। বিদ্যুৎ মন্ডল লিখছে মুর্শিদাবাদ থেকে ম্যাথমেটিক্স, উত্তর দিনাজপুর থেকে আরবিক নিয়ে পড়াশোনা করেছে মালদা সাউথ চব্বিশ পরগনা। আচ্ছা অনেক কমেন্ট চলে এসছে, মোটামুটি আমি সমস্ত কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবাই কমেন্ট করো কে কোথা থেকে ক্লাসে জয়েন করেছো এবং তাদের কি কি সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশন বা এইচএস এ। আচ্ছা এই ব্যাচে আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও স্টুডেন্ট আছে, অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, বাট কমার্স এখনো দেখতে পাইনি। ম্যাক্সিমাম জনই আর্টস এর স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এরও আছে। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের সাথে আজকে স্টুডেন্টরা ক্লাসের মধ্যে আছে। তো এখানে আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি, এখানে যারা আজকে ক্লাস করছো তারা কেউ কেউ হয়তো কখনো কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসেছো, আবার কেউ হয়তো এরকমও আছো যে হয়তো কখনো কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসোনি, নতুন করে বসবার কথা ভাবছো। দুরকম স্টুডেন্টই থাকতে পারে, তার বাইরে তো থাকতে পারে না। আশা করি কেউ টাইম পাস করতে এখানে নেই। তো আমি তোমাদের সমস্ত কোয়ারিজের উত্তর আস্তে আস্তে নিশ্চয়ই দেব। সমস্ত কোয়ারিজের উত্তর তো একটা ক্লাসের মধ্যে দেওয়া সম্ভব নয়, কারণ 130 জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমি সবার আস্তে আস্তে করে কোয়ারিজ গুলোকে নেব এবং অ্যাড্রেস করার চেষ্টা করব। তবে আমি তোমাদেরকে প্রথমেই যে কথাটা বলবো, তোমরা যে রেলওয়ে এনটিপিসি এক্সাম এই পরীক্ষাটার স্ক্রিনে দেখতে পাচ্ছ 2024, আমি যদি শুধুমাত্র আজকে জাস্ট 2 মিনিট এই পরীক্ষাটার ব্যাপারে তোমাদেরকে একটু বলি। বিস্তারিত তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করে এসেছি, তোমরা দেখতে পারো। আমাদের বিএসসিসি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই পেয়ে যাবে সেটা। তাছাড়াও যদি ছোট্ট করে বলে রাখি, 18 থেকে নিয়ে যদি তোমার 33 বছর অব্দি বয়স হয় এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি হও, কোনো এক্সট্রা ডিগ্রি যদি তোমার নাও থাকে, তাহলেই কিন্তু তুমি রেলের এই পরীক্ষায় বসতে পারবে। এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যদি গ্র্যাজুয়েট হও, অর্থাৎ তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়ে তোমার যদি সার্টিফিকেট পাওয়া হয়ে গিয়ে থাকে গ্র্যাজুয়েশনের, তাহলে তোমার বয়স যদি 18 থেকে 36 বছর অব্দি হয়, তাহলে কিন্তু তুমি রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় বসতে পারবে। রেলওয়ে বোর্ড 15ই জুলাই একটা সিদ্ধান্ত নিয়েছে যে কোভিড এর জন্য সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির পরীক্ষাতে বা গ্রুপ বি ক্যাটাগরির পরীক্ষাতে এক্সট্রা 3 বছর এজ রিল্যাক্সেশন দেবে। যেহেতু আগে এটা 33 ছিল, এখন তোমরা বলতেই পারো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হয় এবং তোমরা যদি 36 বছরের মধ্যে বয়স হয়ে থাকো, জেনারেল ক্যাটাগরি যদি হও, তাহলে তোমরা পরীক্ষায় বসতে পারবে। এসসি এসটিরা আরো 5 বছর এবং ওবিসিরা আরো 3 বছর এক্সট্রা ছাড় পাবে।
কোনো সাবজেক্টের ব্যারিয়ার নেই, সমস্ত সাবজেক্টের বিষয় ছাত্রছাত্রীরাই পরীক্ষায় বসতে পারবে। আর যারা এইচএস পাস করা আছে তাদের জন্য কিন্তু এখন 18 থেকে 33 অব্দি। এই গেল হচ্ছে আমাদের এনটিপিসির একদম বেসিক এডুকেশন কোয়ালিফিকেশন কি। তাহলে তোমরা প্রত্যেকে নিজেদের এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে ম্যাচ করাতে পারছো। নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা, যে এই পরীক্ষাতে আমাদের কিরকম ভাবে পরীক্ষা হয়। তো এনটিপিসি পরীক্ষা মূলত দুটো রাউন্ড হয় বেসিক, যেখানে পড়াশোনার ব্যাপার থাকে। তারপরে আরেকটা রাউন্ড থাকে যে রাউন্ডে টাইপিং থাকে, আবার অনেক পরীক্ষা অনেক এমন পোস্ট আছে যেখানে টাইপিংও থাকে না। মেন যে দুটো রাউন্ড, যে দুটো রাউন্ডের জন্য তোমরা মূলত এখানে প্রস্তুতি নেবে, সেই দুটো রাউন্ডে অঙ্ক, রিজনিং এবং জিকে এই তিনটে সাবজেক্ট থাকে। ইংলিশের কোনো ব্যাপার কিন্তু এই সিলেবাসে থাকে না। ম্যাথ, রিজনিং এবং জিকে শুধুমাত্র রেলের পরীক্ষায় থাকবে, এবং এই স্ট্যান্ডার্ড রাজ্য সরকারের পরীক্ষার থেকে একটু হায়ার হবে। আবার তুমি যদি এসএসসি সিজিএল স্ট্যান্ডার্ড দেখে যাও তার থেকে একটু লোয়ার হবে, অর্থাৎ ঠিক মধ্যবর্তী পজিশনে কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষার স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং সেই টপিকের থেকে কেমন কেমন কোশ্চেন প্রিভিয়াসলি রেলের বিভিন্ন পরীক্ষায় এবং এনটিপিসির পরীক্ষায়, এসএসসির পরীক্ষায় কোশ্চেন এসেছে সেটা নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। ফর্ম ফিল আপের কথা তোমাদেরকে যদি তোমরা বলতে চাও, আজকেই ঠিক আরআরবি থেকে জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এনটিপিসির ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, তবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কথা অনুযায়ী জুলাই মাসের মধ্যেই কিন্তু আরআরবি এনটিপিসির ফর্ম বেরোবে। জুলাই যদি নাও বেরোয়, আগস্টের মধ্যে, আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমরা ধরে রাখো রেলের আরআরবি এনটিপিসির ফর্ম কিন্তু বেরোবে। এটা আমার কথা নয়, রেলের ওয়েবসাইটে তাদের ঘোষিত কর্মসূচি, সেখানে তারা ক্যালেন্ডার প্রকাশ করে কিন্তু এই তথ্য জানিয়েছে। সুতরাং তোমাদেরকে ভারতীয় রেল এবং ভারতীয় সরকারের উপরে বিশ্বাস রাখতে হবে, কারণ এর আগে ক্যালেন্ডার অনুযায়ী যতগুলো পরীক্ষার কথা তারা বলেছেন সবগুলো পরীক্ষায় কিন্তু সময় মতো নোটিফিকেশন বেরিয়েছে এবং পরীক্ষা হওয়ার তোড়জোড়ও কিন্তু শুরু হয়েছে। এই হলো আমাদের একদম ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট আরআরবি এনটিপিসি এক্সাম। আমি আশা করি এই পরীক্ষা সংক্রান্ত আর কারোর কোনো রকম ডাউট নেই। ছোট্ট করে যেটুকু জানার দরকার ছিল প্রত্যেকেই জেনে গেছে। এইবারে যদি আমি অঙ্কের পার্টটা নিয়ে আলোচনা করি, তো অঙ্কের পার্টের সিলেবাস কি থাকে সেটা নিয়েও আমরা আগে আলোচনা করেছি। দেখো, অঙ্কের পার্টে আমি তোমাদেরকে এখানে একদম হাতে ধরে একদম প্রথম থেকে একদম শুরু থেকে কেমন ভাবে প্রস্তুতি নিতে হবে সেখান থেকে কিন্তু ক্লাস শুরু করব, এবং স্টেপ বাই স্টেপ একটার পর একটা সিঁড়ি উঠে উঠে যেরকম করে আমরা একদম লাস্ট ধাপ বা শেষ স্টেপ অব্দি যেতে পারি, ঠিক সেইভাবেও কিন্তু আমরা পথ চলবো। তো এখানে যদি এমন কোনো স্টুডেন্ট থাকো যে কিনা একদম নতুন, যার কিনা কোনো কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে আইডিয়া নেই, তারও এই ক্লাস সম্পর্কে কোনো অসুবিধা হবে না, যেহেতু একদম বেসিক থেকে শুরু করা হবে। আর যদি কেউ এরকম থাকো যার হয়তো একটু আধটু নলেজ আছে, সেও কিন্তু তার নলেজটাকে আরো ভাবে পলিশ করতে পারবে এবং সে প্রস্তুতির দিকে আরো ভালো করে এগিয়ে যাবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব, প্রত্যেককে যখন জিজ্ঞেস করব কমেন্ট করো, তখন তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। একদম ঠিক অমৃতা বলছে যে মেয়েদের জন্য এই পোস্ট সুইটেবল কিনা। মেয়ে ছেলে সবার জন্য সুইটেবল, কারণ তোমরা কি রেলে যখন টিকিট কাটতে যাও টিকিট কাউন্টারে মহিলা কর্মচারী থাকে না? তোমরা কি ট্রেনের টিটি বা টিকিট কালেক্টর হিসেবে মহিলা কর্মচারী দেখো না? তোমরা কি স্টেশন মাস্টারে মহিলা কর্মচারী দেখো না? সমস্ত জায়গাতেই তো মহিলা কর্মচারী এখনকার দিনে থাকে। সুতরাং রেলের সমস্ত ডিপার্টমেন্টে মহিলা কর্মচারীদের দ্বারা কাজ হয়, এবং সব থেকে বেশি যে ডিপার্টমেন্টে কাজ হয় সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির ডিপার্টমেন্টে। এখানে মেডিকেল ফিটনেসের সব খুব বেশি কড়াকড়ি নেই, অর্থাৎ চশমা রইলো না চশমা নেই বা অন্য জাতীয় কাজ এখানে খুব বেশি কড়াকড়ি নেই। তার কারণ এগুলো ম্যাক্সিমাম পোস্ট ক্লারিক্যাল। যে এক দুটো তিন চারটে পোস্টে মেডিকেলের একটু কড়াকড়ি আছে সেইটা খুব মিনিমাম, ম্যাক্সিমাম পোস্টে কিন্তু মেডিকেলের কোনো কড়াকড়ি নেই। অর্থাৎ তোমার চোখে পাওয়ার থাকলেও চশমা পরেও তুমি এলিজিবল হতে পারবে, সেরকম কোনো কড়াকড়ি নেই। যদি আমাদের এই বিষয় যখন নোটিফিকেশন বেরোবে আমরা সমস্তটা টপ টু বটম ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। তোমাদের এই বিষয়ে কোনো চিন্তা করার অবকাশ নেই। সাবজেক্ট কি কি থাকবে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ম্যাথ, রিজনিং এবং জিকে, এই তিনটে কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষায় থাকে। ঠিক আছে, কোশ্চেন্স এখানে বাংলা ভাষাতেও থাকবে, তার সাথে ইংলিশ ছাড়াও আমাদের 8 শিডিউলে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে 22টা ভাষাতেই কিন্তু কোশ্চেন হয়, অর্থাৎ তুমি কিন্তু বাংলাতেও পরীক্ষা দিতে পারবে। এইবারে আমি সবাইকে বলবো তোমরা কমেন্ট বন্ধ করে আজকের ক্লাসে ফোকাস রাখবে। দেখো, আমরা ছোটবেলা থেকে অঙ্কর
যে কোশ্চেনটা থেকে যে ধরনের জায়গাটাতে সব থেকে বেশি ভয় পাই সেই জায়গাটা হচ্ছে কিনা ক্যালকুলেশন। ক্যালকুলেশন যার স্ট্রং সে কিন্তু অঙ্কতে বাজিমাত করতে পারে। এবারে ক্যালকুলেশন স্ট্রং করার জন্য কিন্তু অনেক রকম ট্রিক্স এবং টেকনিক আছে, যে ট্রিক্স এবং টেকনিক গুলো অ্যাপ্লাই করেই কিন্তু আমরা নিজেদের ক্যালকুলেশন স্ট্রং করতে পারি। সব সময় মাথায় রাখবে একটা কথা, আমরা এখানে কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষার পড়াশোনা করতে এসেছি। কম্পিটিটিভ ফিল্ডে ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে একটা জিনিস মনে হয় যে এখানে পড়তে পড়তে স্টুডেন্টরা এত বেশি ইন্টারেস্ট পেয়ে যায় কোনো একটা সাবজেক্টের প্রতি, তো সেখানে খুব ডেপথে ঢুকে তার নলেজ গেইন করার ইচ্ছে হয়। কিন্তু এটা করা কিন্তু প্রচন্ড বড় ব্লান্ডার বা ভুল। তোমার যতটুকু দরকার পরীক্ষার জন্য তুমি ততটুকু জ্ঞান নাও। যে জিনিসটা তোমার খুব ভালো করে বোঝার দরকার সেই জিনিসটা তুমি বোঝো। যে জিনিসটা বোঝার না বুঝলেও হবে, একটু মনে রাখলে যদি কোনো জিনিস সমস্যা সমাধান হয়ে যায়, তাহলে সেটাকে আমাকে সেরকম ভাবে গ্রহণ করতে হবে এবং এইভাবে কিন্তু পথ চলতে হবে। সমস্ত স্টুডেন্টরা কিন্তু এইভাবেই পথ চলে যারা সাকসেস পায়। আমি প্রথম দিনেই আজকে ক্লাসের মধ্যে তোমাদেরকে যে চ্যাপ্টারটার উপরে ক্লাস করাবো সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল। দেখো, ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কের সেই চ্যাপ্টার যে চ্যাপ্টারটা অঙ্কের বেস তৈরি করে, অর্থাৎ পায়ের তলায় মাটিটা শক্ত করে। আমরা ছোটবেলাতে মাধ্যমিক স্তরে একটা টার্ম খুব ব্যবহার করতাম, কাটাকুটি। অর্থাৎ এটা এত দিয়ে কাটছে, ওটা এত দিয়ে কাটছে। কাটাকুটিটা আর কিছুই নয়, কাটাকুটির ইন দা সেন্স এই টার্মটা আমরা ব্যবহার করতাম একদম আমাদের চলতি ভাষায়, মানে এই কথাটার একদম চলতি ভাষায় আমরা ব্যবহার করতাম, এত দিয়ে কাটা যাচ্ছে, এত দিয়ে কাটাকুটি করো। কিন্তু এর প্রপার টার্ম হচ্ছে বিভাজ্যতার নিয়ম বা বিভাজ্যতা, মানে কোন সংখ্যা কত দিয়ে বিভাজ্য বা কত দিয়ে কাটাকুটি যাবে, কত দিয়ে কাটাকুটি করতে হয়। এই টার্মগুলো যদি আমরা জেনে যাই তাহলেই কিন্তু আমাদের অঙ্কের স্পিড অনেক বেড়ে যাবে। এবং অঙ্কের স্পিড বাড়ানোর জন্য যে যে মেশিনারি গুলো দরকার পড়ে তার মধ্যে ওয়ান অফ দ্য মেন ইম্পর্টেন্ট মেশিনারি হচ্ছে বিভাজ্যতার নিয়ম। আর এই বিভাজ্যতার নিয়মেই কিন্তু তোমরা এই কাটাকুটি বা এই জাতীয় জিনিসগুলো সম্পর্কে তোমরা কিন্তু নলেজ গেইন করতে পারবে। সবাই আমার সাথে একমত? সবাই আমার সাথে একমত? তো আমরা বিভাজ্যতার নিয়ম যদি আমরা প্রথমে শুরু করি, দেখো ডে 1 থেকে যেরকম ভাবে যে টেকনিক দিয়ে তোমাদের কিন্তু সিঁড়িটা উঠতে হবে, তার প্রথম দিনকে তোমাদের কিন্তু বিভাজ্যতার নিয়ম শিখতেই হবে। তার কারণ বিভাজ্যতার নিয়ম যদি তোমরা শিখে যাও না, তাহলে তোমরা কিন্তু অঙ্কের একটা আলাদা রকম কনফিডেন্স তোমরা পেয়ে যাবে। যারা কিনা ম্যাথমেটিক্স বা সায়েন্স বা এই জাতীয় সাবজেক্ট গুলো থেকে অনেকদিন ডিটাচ আছো, তাদের জন্য খুব ভালো করে কিন্তু এটা বুস্ট করবে। তা আমার বিভাজ্যতার নিয়ম বলতে কি বোঝায়? অর্থাৎ যে কোনো একটা সংখ্যা কত দ্বারা বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য না 3 দিয়ে বিভাজ্য, বা 4 দিয়ে ভাগ যায় না 5 দিয়ে যায় না 6 দিয়ে 7 দিয়ে যায় ইত্যাদি, এইসব নিয়মগুলো কিন্তু কিছু কিছু সূক্ষ্ম নিয়মের উপরে বেশ করে কিন্তু তৈরি হয়। অর্থাৎ কোনো একটা বড় সংখ্যা কত দিয়ে ভাগ যাচ্ছে সেটা কিন্তু কিছু একটা টেকনিক আছে, কিছু একটা নিয়ম আছে, সেটার উপরে বেশ করেই কিন্তু তৈরি হয়। যেমন ধরো, আমি সবার প্রথমে যদি তোমাদেরকে আমি 2 এর নিয়ম দেখাই, যে কোনো সংখ্যা 2 দ্বারা ভাগ যায় কি করে আমি বুঝবো? এটা আশা করি প্রত্যেকেই জানো। 2 দ্বারা কোনো সংখ্যা ভাগ যায় কিনা বোঝার সব থেকে ইজি নিয়ম হচ্ছে তার লাস্ট অঙ্কটা বা এককের অঙ্কটা যদি 2 দিয়ে ভাগ যায়, অথবা লাস্ট বা এককের অঙ্কটা যদি শূন্য থাকে, তাহলেই কিন্তু সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা প্লিজ কেউ কমেন্ট আর করো না। এখন আর কোনো কমেন্ট করার দরকার নেই, ক্লাসটাতে ভালো করে ফোকাস করো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবে। তো 2 দ্বারা বিভাজ্যতার নিয়মের কথা যখন আমরা বলবো, তখন আমাদেরকে প্রথম ওয়ান অ্যান্ড অনলি একটা নিয়মে মাথায় রাখতে হবে যে লাস্ট সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, সংখ্যাটা যত বড়ই হোক না কেন। এটা আশা করি সবাই জানো। আর দ্বিতীয় অপশন হচ্ছে শেষ অঙ্কটা যদি শূন্য থাকে, তাহলেও কিন্তু সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ হবে। তো 2 এর নিয়মটা নিয়ে আশা করি কারোর কোনো ডাউট নেই। তো 2 এর নিয়মটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না। এরপরে আমি চলে আসবো 3 এর নিয়ম, যেটা কিন্তু অনেকের কাছেই অপরিচিত। 3 এর নিয়ম কি বলছে? কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যায় কিনা আমি কি করে বুঝবো? দেখো, কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যায় কিনা বোঝার জন্য আর কিচ্ছু না, আমার যত বড়ই সংখ্যা থাক তার ডিজিট গুলোকে আমাকে যোগ করতে হবে। ডিজিট কথার অর্থ কি? ডিজিট কথার অর্থ হচ্ছে এর অঙ্কগুলো।
যেমন ধরো আমি একটা সংখ্যা এখানে লিখেছি, সেই সংখ্যাটাকে যদি আমি বড় করে এখানে তোমাদেরকে লিখে দেখাই, তাহলে আমি সংখ্যাটাকে কি লিখে দেখাবো? আমি যদি এই সংখ্যাটাকে বড় করে তোমাদের এখানে লিখে দেখাই, সেই সংখ্যাটা 1510272। প্রত্যেককে আশা করি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই সংখ্যাটা 1510272, এই সংখ্যাটা। তো এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় কিনা করার জন্য আমি কি করব? এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা সেটা জানার জন্য আর কিছু না, আমাকে ডিজিট গুলোকে যোগ করতে হবে। যেমন ধরো এখানে ডিজিট কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা টোটাল ডিজিট আছে। 7টা ডিজিটকে যোগ করে দাও। আমি 7টা ডিজিটকে যোগ করে 18 পেয়েছি। 18কে তো 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 3 6 18 হয়। 3কে 6 দিয়ে গুণ করলে 18, 3 6 18 হচ্ছে। তাহলে এই পুরো নাম্বারটা কমপ্লিটলি কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। এই নিয়মটাই হচ্ছে ডিভিজিবিলিটি রুল, যেটা কিনা 3-এর বিভাজ্যতার নিয়ম রূপে পরিচিত। এরপরে যদি আমি 4-এর বিভাজ্যতার নিয়ম কি যদি চলে আসি, তো 4-এর বিভাজ্যতার নিয়ম কি বলছে? 4-এর বিভাজ্যতার নিয়ম বলছে ঠিক 2-এর যে নিয়মটা বলেছিল যে লাস্ট একটা সংখ্যা আমি দেখবো 2 দিয়ে ভাগ যায় কিনা, অথবা লাস্ট একটা সংখ্যা 0 কিনা। 4-এর ক্ষেত্রে ঠিক সেম, লাস্ট দুটো সংখ্যা আমি দেখবো 4 দিয়ে ভাগ যায় কিনা। 2-এর ক্ষেত্রে লাস্ট একটা সংখ্যা দেখেছিলাম, 4-এর ক্ষেত্রে লাস্ট দুটো সংখ্যা, শেষ দুটি অঙ্ক আমি দেখবো 4 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা। শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ দেওয়া যাবে কমপ্লিটলি। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল লেখা আছে 45844। তো এই 45844 এর মধ্যে আমার সংখ্যাটা যত বড়ই হোক, ধরো তোমাদেরকে এরকম একটা সংখ্যা দিয়েছে, লাস্টে 4 আছে। তা আমি এত বড় সংখ্যাটাকে তো নিশ্চয়ই ভাগ করবো না 4 দিয়ে। আমি শুধুমাত্র লাস্টের দুটো সংখ্যা দেখবো, যে দুটো সংখ্যা কি 44। তো 4কে তো 44 দিয়ে ভাগ দেওয়া যাবেই। আমি তো ভাগ দিতে পারবো। আমি যদি ভাগ দিই তাহলে 4 11 44 হয়, তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে কিন্তু এই পুরো নাম্বারটা 4 দিয়ে ভাগ চলে যাবে, আর আমার দেখার দরকার নেই। অথবা সেম নিয়ম 2-এর ক্ষেত্রে যেমন লাস্ট এক সংখ্যাটা 0 হলেও হবে, 4-এর ক্ষেত্রে লাস্ট দুটো সংখ্যা, অর্থাৎ যদি এর পরে দুটো 0 থাকে তাহলেও কিন্তু সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ 4-এর ক্ষেত্রে আইদার লাস্ট দুটো সংখ্যা দুটো 0 হবে, অথবা লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে। ক্লিয়ার প্রত্যেকের? যখন জিজ্ঞেস করবো তখন একটু অ্যান্সার দেবে। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে 2, 3 এবং 4 তিনটে নিয়ম আমরা বললাম, আলোচনা করলাম। প্রত্যেকের ক্লিয়ার তো? একটু কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এরপরে আমি চলে আসি 5-এর নিয়ম। দেখো 5-এর নিয়ম খুব সোজা, প্রত্যেকেই আশা করি জানো। যে কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ যায় কিনা তার জন্য আমাকে খুব বেশি ভাবার দরকার নেই, শুধুমাত্র লাস্ট ডিজিটটা দেখবো। লাস্ট ডিজিটটা কি? লাস্ট ডিজিটটা যদি 5 থাকে, শেষ অঙ্কটা যদি 5 থাকে, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। যেমন ধরো এখানে আছে কত, 3 4 5 2 5, তাহলে লাস্ট সংখ্যাটা কি 5 আছে, তাহলে এই নাম্বারটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। আমার আর করে দেখার দরকার নেই। বুঝা গেছে? আমার আর করে দেখার দরকার নেই। সিমিলারলি যদি 5 ছাড়া যদি লাস্টে 0 থাকে, অর্থাৎ যেমন ধরো এখানে আরেকটা এক্সাম্পল লেখা আছে 13500, তাহলে এই যে লাস্টে একটা 0 আছে, সেক্ষেত্রেও কিন্তু সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ লাস্ট ডিজিট শুড বি 5 or should be 0, then the whole number is divisible by 5। অর্থাৎ লাস্ট নাম্বারটা যদি 5 অথবা 0 হয়, তাহলে সেই পুরো নাম্বারটা কমপ্লিটলি 5 দিয়ে ভাগ চলে যাবে। খুব সহজ নিয়ম। এরপরে যদি আমি 6-এর নিয়মটা দেখার চেষ্টা করি, তাহলে 6-এর নিয়মটা কি বলছে? 6-এর নিয়মটা বলছে কোন সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে কিনা তার কিন্তু কোনো ডাইরেক্ট নিয়ম নেই। যেমন ধরো তুমি যদি রেলের এনটিপিসির পরীক্ষায় বসো, তাহলে এনটিপিসির পরীক্ষায় দুটো ধাপ হয়, একটা হচ্ছে সিবিটি 1 বা কম্পিউটার বেসড টেস্ট 1, আর আরেকটা হচ্ছে সিবিটি 2। তোমাকে কিন্তু দুটো পরীক্ষাতেই পাস করতে হবে। তুমি যে কোনো একটা পরীক্ষায় পাস করে গেলে যেমন চাকরি পাবে না, ঠিক 6-এর নিয়মটাও সেরকম। যখন 6-এর নিয়ম তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তখন তোমাকে 6টাকে ব্রেক করতে হবে। 2 এবং 3 গুণ করলে 6 হয়, অর্থাৎ 2 3 6 যদি হয়,
তাহলে সেই সংখ্যাটাকে 2 এর নিয়মও অ্যাপ্লাই হতে হবে, 3 এর নিয়মও অ্যাপ্লাই হতে হবে। যে কোনো একটা নিয়ম গেলেই কিন্তু হবে না, দুটো নিয়মই অ্যাপ্লাই হতে হবে। যদি সেটা হয় তবেই কিন্তু সেই নাম্বারটা 6 দিয়ে ভাগ যাবে। যেমন একটা ছোট্ট নাম্বার এখানে এক্সাম্পল রূপে লিখে রাখা আছে 184032। এই নাম্বারটা 2 দিয়ে তো ভাগ যাচ্ছে, কারণ লাস্ট সংখ্যাটা তো 2 আছে। তাহলে আমার দেখার দরকার নেই 2 দিয়ে তো ভাগ যাচ্ছে, আমি খালি 3 দিয়ে যাচ্ছে কিনা চেক করে দেখবো। তো 3 দিয়ে চেক করার নিয়ম আমি এইমাত্র বললাম, যে টোটাল সংখ্যার ডিজিট গুলোকে যোগ করবো, যে যোগফল 3 দিয়ে ভাগ যায় কিনা দেখবো। তাহলে দেখো এখানে 1 আর 8 যোগ করলে 9, 9 আর 4 13, 13 আর 3 16, 16 আর 2 18। তাহলে 18 তো 3 দিয়ে ইজিলি ভাগ দেওয়া যায়, 3 6 18, তার মানে এটা 3 দিয়েও ভাগ হচ্ছে। তাহলে যেহেতু এই নাম্বারটা 2 দিয়েও ভাগ করছে, 3 দিয়েও ভাগ করছে, তাহলে কিন্তু এই নাম্বারটা 6 দিয়েও ভাগ চলে যাবে। কথা বোঝা গেছে? আশা করি কারোর কোথাও ডাউট নেই। 6 দিয়ে ভাগ কি করে যাবে, তাহলে প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। ঠিক আছে, এটা হচ্ছে 6 ডিভিজিবিলিটি রুল। এরপরে যদি আমি নেক্সট ডিভিজিবিলিটি রুলটা কি আছে দেখার চেষ্টা করি, তাহলে নেক্সট দেখো 7টায় তোমাদের একটু পরে আলোচনা করছি, এখন আমি তোমাদেরকে আলোচনা করব 8এর ডিভিজিবিলিটি রুল। 8এর ডিভিজিবিলিটি রুল কি বলছে, আমি দেখো 2 এর নিয়ম আলোচনা করেছি তোমাদের সাথে, সেখানে কি লাস্টের একটা সংখ্যা বলেছিলাম দেখতে হবে। 4-এর ক্ষেত্রে কি বলেছিলাম, লাস্টের দুটো সংখ্যা দেখতে হবে। আর 8-এর ক্ষেত্রে কি দেখতে হবে, তোমাদেরকে লাস্টের 3টে সংখ্যা দেখতে হবে 8 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা, অথবা লাস্টের 3টে সংখ্যা 3টে শূন্য আছে কিনা। যেমন ধরো আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল এখানে লিখে দেখাই, মনে করো আমি একটা এক্সাম্পল এখানে লিখছি, এরকম একটা সংখ্যা আমি লিখলাম। তো এই যে সংখ্যাটা আমি লিখলাম, এখানে লাস্টের 3টে ডিজিট কি আছে, 248। তাহলে আমরা যদি 248কে 8 দিয়ে ভাগ করি, 248 তো কমপ্লিটলি 8 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এই পুরো নাম্বারটাও কিন্তু 8 দিয়ে ভাগ হয়ে যাবে, আমাকে আর চেক করে দেখার দরকার নেই। বোঝা গেছে? অথবা আরেকটা নিয়মও আছে, সেই নিয়মটা কি, যদি আমার লাস্টে 3টে শূন্য থাকে, তাহলেও কিন্তু সেই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। ধরো এই সংখ্যাটাকে যদি আমি একটু বাড়িয়ে দিয়ে লাস্টে আরো 3টে শূন্য লিখে দিই, তাহলেও কিন্তু এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তার কারণ এর 3টে সংখ্যা কিন্তু 3টে শূন্য আছে, সেই জন্য আমার আর ক্রস চেক করে দেখার দরকার নেই, এই সংখ্যাটাও কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। প্রত্যেকে আমার কথা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাবে। এবারে প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে যে এতক্ষণ অব্দি আমি যে যে নিয়মগুলো তোমাদের কাছে আলোচনা করলাম, সেই সেই নিয়মগুলো তোমরা বুঝতে পারছো কিনা। একদম এমন ভাবেই পড়ানো হবে যাতে কারোর কোথাও কোনো রকম ডাউট না থাকে। ভেরি গুড। হ্যাঁ, তোমরা এটা লিখে নাও এবং তোমরা এটার পিপিটিও পেয়ে যাবে, অসুবিধা নেই। এরপরে যদি আমি তোমাদেরকে 9-এর বিভাজ্যতার নিয়ম নিয়ে আলোচনা করি, তাহলে 9-এর বিভাজ্যতার নিয়মটা কি, মনে রাখবে 7 নম্বরটা কিন্তু হোল্ডে আছে, 7 নম্বরটা নিয়ে পরে আসছে। যদি 9-এর বিভাজ্যতার নিয়ম কি আমাদেরকে জিজ্ঞেস করে, তখন 9-এর বিভাজ্যতার নিয়ম কি হবে, যদি কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয়, তখন অবশ্যই সেই সংখ্যার ডিজিট সাম 9 দিয়ে ভাগ যাবে। যেমন 3-এর ক্ষেত্রে ডিজিট সাম গুলো 3 দিয়ে ভাগ যাচ্ছিল, সেরকম 9-এর ক্ষেত্রে ডিজিট সাম 9 দিয়ে ভাগ যাবে। যেমন ধরো এখানে একটা সংখ্যা লেখা আছে 1556288, 155155628, এই যে নাম্বারটা লেখা আছে, তা এই নাম্বারটা 9 দিয়ে ভাগ যায় কিনা আমি কিভাবে বুঝবো? তা আমার কিচ্ছু করার দরকার নেই, আমি এই নাম্বারগুলোকে যোগ করে দেবো। যদি এই নাম্বারগুলোকে আমি যোগ করে দিই, তাহলে আমি কত পাচ্ছি, যেমন ধরো এটা, আচ্ছা এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা 5 এর জায়গায় 6 হবে, এটা 5 এর জায়গায় 6 হবে। ঠিক আছে, 1656288। তাহলে দেখো এখানে 6-এর 1 যোগ করলে 7, 7 আর 5-এ 12, 12 আর 2-এ 14, আর এখানে 14 আর 8-এ কত হয়, 14 8 22, 22 আর 8-এ 30। এখানে একটা কিছু নাম্বার মনে হচ্ছে মিস্টেক, লিখতে ভুল করা হয়েছে, টাইপিং এরর হয়েছে, এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি। আচ্ছা এটা 30 হবে, এটা এখানে কিছু একটা মিস্টেক আছে, এই নাম্বারটা হচ্ছে না। আমি তোমাদেরকে একটা অন্য এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে।
এই নাম্বারটা তোমরা আপাতত ইগনোর করো, আমি তোমাদেরকে অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো আমি যদি তোমাদেরকে একটা অন্য এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন ধরো 162, আমি এই নাম্বারটা লিখলাম, তাহলে এই নাম্বারটা 8 9 দিয়ে ভাগ যায় কিনা আমি কিভাবে বুঝবো? তাহলে 9 দিয়ে এই নাম্বারটা ভাগ যায় কিনা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমার এই টোটাল ডিজিট গুলো যোগ করতে হবে। তাহলে এই টোটাল ডিজিট গুলো আমরা যদি যোগ করি, প্রত্যেকে বলো তো কমেন্টে যে এটার যোগফল কত হয়। 1 6 2 9 8 1 5 4 7 2, এই নাম্বারটা যোগ করলে টোটাল ডিজিট সাম কত হয়? প্রত্যেকে কমেন্টে বলো। ভেরি গুড, সবাই অ্যান্সার দিছো 45। তাহলে এইটা কতক্ষণ লাগলো তোমাদের যোগ করতে? সেকেন্ডের মধ্যে হয়ে গেল, ম্যাক্সিমাম 2 সেকেন্ড সময় লাগলো। তাহলে 45 কে তো 9 দিয়ে ভাগ দেওয়া যায়, 5 9 45, প্রত্যেকেই আমরা জানি 9 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে এই নাম্বারটা কিন্তু টোটালি কমপ্লিটলি 9 দ্বারা ডিভিজিবল হবে, আর দেখার দরকার নেই। বোঝা গেছে? এই পুরো নাম্বারটা কিন্তু কমপ্লিটলি তখন 9 দ্বারা ভাগ হবে, জাস্ট লাইক 3 এর মতন যেরকম নিয়মটা অ্যাপ্লাই হয়েছিল ঠিক সেম অ্যাজ এখানেও কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে। বোঝা গেছে? কারোর কোনো ডাউট? প্রত্যেকে বলবে এরকম করেই কিন্তু প্রত্যেকের সাথে কমিউনিকেট করেই কিন্তু ক্লাস করা হবে। কারোর কোনো অসুবিধা হলে সেটাকে অবশ্যই অ্যাসিস্ট করা হবে, তারপরেই ক্লাস এগোনো হবে। ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে 9 নিয়ম আমাদের হয়ে গেল। এরপরে যদি আমরা 10 নিয়মে চলে আসি, 10 নিয়ম আমাদের কি বলছে? 10 নিয়ম বলছে যে কোনো নাম্বার যদি তার লাস্ট ডিজিটটা সিঙ্গেল শূন্য হয়, তাহলেই কিন্তু সেই নাম্বারটা 10 দিয়ে ভাগ যাবে। 7 নাম্বার আমি এখনো সুমিত মাহান্ত বলিনি, 7 নাম্বারটা বলবো। তো 10 নিয়মটা প্রত্যেকে বুঝতে পেরেছো? আমার 10 নিয়মটা হচ্ছে যে কোনো সংখ্যা তার লাস্ট অঙ্ক বা লাস্ট ডিজিট যদি একটা শূন্য থাকে, তাহলে কিন্তু সে নাম্বারটা 10 দিয়ে ভাগ যাবে। এর থেকে বেশি কিন্তু আমার আর এই ব্যাপারে মাথা ব্যথা নেই। প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যদি চলে আসি 11 নিয়মে। আচ্ছা, 11 নিয়মটাও হোল্ড আছে। আচ্ছা, তাহলে তোমরা মাথায় রাখবে 7 হোল্ড হলো, 11 হোল্ড হলো। আচ্ছা, 7 আর 11 আমি তোমাদেরকে পরে বলবো। এরপরে দেখো চলে এসছে 12। তো 12র ক্ষেত্রে কি নিয়ম হচ্ছে? 12র ক্ষেত্রে নিয়মটাতে কিন্তু একটা টুইস্ট আছে, ভালো করে প্রত্যেকে শোনো। এই 12র নিয়মে কিন্তু চমক আছে। কি চমক? বলছে যে 12র নিয়মটাও কিন্তু সেম 6-এর ক্ষেত্রে যেমন আমরা ভেঙেছিলাম কততে, 2 আর 3-এ, 3 দুগুণে 6 হয়। তাহলে 12র ক্ষেত্রেও কিন্তু আমরা ভাঙবো কততে? 4 এবং 3-এ গুণ করলে 12 হয়, 4 3-এ 12। তাহলে আমাদেরকে কোন সংখ্যা 12 দিয়ে ভাগ যায় কিনা দেখার জন্য আমাকে একবার 4-এর নিয়মটাও অ্যাপ্লাই করে দেখতে হবে, একবার 3-এর নিয়মটাও অ্যাপ্লাই করে দেখতে হবে। যদি 4-এর নিয়মটাও অ্যাপ্লাই করে ভাগফল হয় এবং 3-এর নিয়মটাও ভাগ করা যায়, তবেই কিন্তু সেই নাম্বারটা 4 এবং 3-এর গুণফল 12 দিয়ে ভাগ করা যাবে। প্রত্যেকের ক্লিয়ার? 4 দিয়েও ভাগ করা যেতে হবে, 3 দিয়েও ভাগ করা যেতে হবে। তাহলে এই যে নাম্বারটা লেখা আছে 19875456, 19875456, এর ডিজিটাল সাম কত বা ডিজিট সাম কত? যদি ডিজিট গুলো যোগ করি কত হবে? লাস্টে তো 56 আছে, 4 দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে, 4 14 56। কিন্তু বাকি যে নাম্বার গুলো আছে সেগুলো যোগ করলে কত হবে? প্রত্যেকে কমেন্ট করবে। 19875456, 45। ভেরি গুড। দেখো তাহলে 45 প্রত্যেকে লিখে দিচ্ছ 45। তাহলে 45 কে তো 3 দিয়েও ভাগ দেওয়া যায়, 3 15 45। তাহলে তো এটা 3 দিয়েও অ্যাপ্লাই হচ্ছে, 4 দিয়েও অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এটা 4 আর 3-এর গুণফল 12 দিয়েও কিন্তু এই নাম্বারটা ভাগ চলে যাবে। প্রত্যেকের ক্লিয়ার? এইবারে এইখানে একটা মজার বিষয় আছে। কি মজার বিষয়? যে স্যার আমি 12 কে তো 6 আর 2 গুণ করলেও 12 হয়, 6 এবং 2 গুণ করলেও তো 12 হয়, আমি কেন 4 আর 3টাই নিলাম? কার কার মনের মধ্যে এই কোশ্চেনটা আসছে? এই দেখো, অরিজিৎ এখনই লিখে দিয়েছে, যেটা আমি বলবো বলে ঠিক করে রেখেছি। এই ডাউটটা আর কার কার মনে আসছে? দেখো, অনেকেরই এই ডাউটটা মাথার মধ্যে আসছে। তো আমাদেরকে তখন একটা ট্রিক্স আমাদেরকে জানতে হবে,
সেটা হচ্ছে আমাদেরকে এরকম নাম্বার যদি থাকে তাহলে সেটা সবসময় কিন্তু আমাদেরকে কো প্রাইমে ব্রেক করতে হয়। তাহলে কো প্রাইম বা সহমৌলিক জিনিসটা কি সেটা আমাদের একটু জানতে হবে। আমি যদি ছোট্ট করে একটু বলি, হোয়াট ইজ কো প্রাইম বা সহমৌলিক। সহমৌলিক বা কো প্রাইম হচ্ছে সেই দুটি নাম্বার যাদের এইচসিএফ বা গসাগু সবসময় 1 হয়। যেমন ধরো আমি যদি 4 একে ফ্যাক্টর করি তাহলে কত হবে, 2 দুগুণে 4, 2 একে 2। আর আমি যদি 3 কেও ফ্যাক্টর করি তাহলে 3 একে 3। তাহলে আমি এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি দেখতে পাচ্ছি, 1। 1 এর উপরে কিন্তু আমি কোনো জিনিস নাম্বার দেখতে পাচ্ছি না, তাই জন্য 4 এবং 3 এখানে হয়ে গেল কো প্রাইম, যেহেতু এদের এইচসিএফ 1। কিন্তু যদি আমি 6 এবং 2 কে ফ্যাক্টর করি তাহলে 6 কে আমি যখন ফ্যাক্টর করব 3 দুগুণে 6, 2 একে 2। আবার যদি 2 কে ফ্যাক্টর করি তাহলে 2 একে 2। তাহলে দেখো এখানে 1 ছাড়াও 2ও কিন্তু কমন ফ্যাক্টর দেখতে পাওয়া যাচ্ছে, তাই জন্য কিন্তু 6 আর 2 কো প্রাইম নাম্বার নয়। তাই জন্য কিন্তু আমি এটাকে 6 আর 2 এ ব্রেক করতে পারবো না, আমাকে ব্রেক করতে হবে সবসময় কো প্রাইম নাম্বারে, এবং কো প্রাইম নাম্বার হচ্ছে 4 এবং 3। বোঝা গেছে? প্রত্যেকের ক্লিয়ার কো প্রাইম? আমি পরবর্তী ক্লাসে যখন নাম্বারের সিস্টেমে বিভিন্ন নাম্বার নিয়ে আলোচনা করব তখন তোমাদেরকে কো প্রাইম ব্যাপারটা আরো ভালো করে বোঝাবো, বাট আজকে যেটুকু বোঝানোর দরকার আমি সেটুকু বললাম। আশা করি কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছি। ঠিক, এরপরে 12 হয়ে গেল। এরপরে যদি আমি দেখো 15 দেখাই তাহলে 15 নিয়মটাও ঠিক সেম। 15 নিয়মটা কি হবে, 15 নিয়মে এক্সাম্পল গুলো ভুল লেখা আছে, এগুলোকে কেটে দাও। 15 নিয়মটাতে কি হবে, 15 নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা 15 গুণফল অর্থাৎ 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। অর্থাৎ 3 এর নিয়মও অ্যাপ্লাই করে দেখতে হবে যাচ্ছে কিনা, 5 এর নিয়মও অ্যাপ্লাই করে দেখতে হবে যাচ্ছে কিনা। যদি 3 এবং 5 দুটোই যায় তখনই কিন্তু সেই নাম্বারটা 15 দিয়ে ভাগ যাবে। প্রত্যেকের ক্লিয়ার? কারোর কোনো ডাউট? ভেরি গুড। না, কো প্রাইম নাম্বারের ডিফারেন্স সবসময় যে 1 হবে তার কোনো মানে নেই। এই যে 3 আর 5 এর ডিফারেন্স কি 1, কিন্তু 3 আর 5 তো কো প্রাইম। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের চলে আসছে 7 বিভাজ্যতার নিয়ম, এবং এই 7 বিভাজ্যতার নিয়ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে বলছি, প্রত্যেকে খেয়াল করে দেখবে। আমি একদম তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, সবাই এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করো। এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করলে তোমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রত্যেকে রেডি? তো 7 বিভাজ্যতার নিয়ম আমাদের কি বলছে। 7 বিভাজ্যতার নিয়ম, আমি একটা সংখ্যা আগে লিখি। ধরো এখানে আমি একটা সংখ্যা লিখলাম 1017056111। আমি একটা সংখ্যা লিখেছি। তো এই যে সংখ্যাটা আমার লেখা আছে, এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা কিভাবে আমি বুঝবো? দেখো, আমাকে সব থেকে প্রথমে ডান দিক থেকে 3টে করে অঙ্ক নিয়ে পেয়ার তৈরি করতে হবে। পেয়ার কথার অর্থ কি, জোড়া। দেখো আমি এখানে যদি একটা অন্য কালিতে করে তোমাদেরকে দেখাই তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে, আরো ভালো লাগবে। প্রথম পেয়ারটা কি, 611, 3টে করে নাম্বার আছে। তারপরের পেয়ারটা কি, 705। তারপরের পেয়ারটা কি, 101, 101। 3টে পেয়ার আমার এখানে আছে। যদি কোনো নাম্বার 3টে পেয়ারের থেকে একটা সংখ্যা কম হয় তাও অসুবিধা নেই, বাট মিনিমাম আমাকে 3টে নাম্বার নিতে, ম্যাক্সিমাম আমি 3টে নাম্বার নিতে পারবো, মিনিমাম তার থেকে কম হলেও চলবে, কিন্তু 3টে করে পেয়ার আমাকে নিতেই হবে। লাস্ট পেয়ারটা কমও হতে পারে, সেটা কোনো বড় কথা নয়, বাট 3টে করে পেয়ার যতক্ষণ হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে। এইবারে তাহলে এটা হয়ে গেল 1 নম্বর পেয়ার, এটা হয়ে গেল 2 নম্বর পেয়ার, এটা হয়ে গেল 3 নম্বর পেয়ার। এইবারে আমাকে কি করতে হবে, আমাকে 1 নম্বর পেয়ারের সাথে তার পরের পেয়ারটা বাদ দিয়ে তার পরের পেয়ারটা যোগ করতে হবে, অর্থাৎ 611 সাথে আমাকে যোগ করতে হবে 101। তাহলে 611 সাথে 101 যদি আমি যোগ করি আমার রেজাল্ট কত হবে, 712। আর মিডিল যে পেয়ারটা পড়ে রইলো তার সাথে তো আমার হেল্পিং হ্যান্ড কিছু নেই, অর্থাৎ 4 নম্বর তো আর পেয়ার কিছু নেই, তাহলে আমাকে শুধু এটাই লিখে দিতে হবে 705। তাহলে দেখো 712 আর 705 এদের মধ্যে ডিফারেন্স কত, 7। এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 7। যেহেতু এদের মধ্যে ডিফারেন্স 7, তাই জন্য এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে।
বোঝা গেছে প্রত্যেকের? আরেকবার রিপিট করবো অন্য একটা নাম্বার নিয়ে। যেমন ধরো আমি যদি তোমাদের কাছে একটা নাম্বার লিখি, এখানে আর একটা নাম্বার তোমাদেরকে আমি যদি লিখে দেখাই, সে নাম্বারটা আমি এরকম করে লিখছি, ধরো 104285। বড় নাম্বার নিয়ে বুঝে লাভ নেই, ছোট নাম্বার নিয়ে বুঝো, সেটাই বরং পরীক্ষায় আসবে। বেশি নাম্বার নিয়ে বুঝে লাভ নেই, বেশি নাম্বার নিয়ে বুঝতে গেলে সমস্যা। এত বড় নাম্বার পরীক্ষায় আসে না। আমি তোমাদেরকে একটা কথাই বললাম না, এক্সপেরিমেন্ট খুব খতরনাক জিনিস কম্পিটিটিভ পরীক্ষায়। যেটুকু বোঝার দরকার আমি সেটুকুই তোমাদেরকে কিন্তু বোঝাবো। যেমন ধরো এখানে তোমাদের সমস্যাটা যে জায়গাতে হতে পারে, আমার এখানে গোটা গোটা 3টে পেয়ার হয়ে গেছিল, কিন্তু দেখো এখানে 825 একটা পেয়ার তৈরি হলো, 042 আরেকটা পেয়ার তৈরি হলো, কিন্তু এখানে তো পেয়ার তৈরি হচ্ছে না, এখানে তো মাত্র একটা নাম্বার পড়ে আছে। তাহলে আমাকে একটা নাম্বার নিয়ে পেয়ার তৈরি করতে হবে, মনে করে নিতে হবে লাস্টে দুটো শূন্য আছে, অসুবিধা নেই। তো এইবারে আমাকে এটা হয়ে গেল 1 নম্বর পেয়ার, এটা হয়ে গেল 2 নম্বর পেয়ার, এটা হয়ে গেল 3 নম্বর পেয়ার। তাহলে 825 1 নম্বর আর 3 নম্বর পেয়ারে আছে কত 1। তাহলে 825 আর 1 যোগ করলে কত হয়, 825 সঙ্গে 1 যোগ করলে হয় 826। আর মাঝের পেয়ারটা আছে 042 অর্থাৎ 42। তাহলে এর থেকে যদি আমি 42 বিয়োগ করে দিই, তাহলে আমার কত আসছে 784। এবারে 784 নাম্বারটা যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো নাম্বারটাও 7 দিয়ে ভাগ চলে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে প্রত্যেকের? প্রত্যেকের ক্লিয়ার? কারোর কোন রকম ডাউট আছে? ছোট নাম্বার হলে তো সেটা তো তোমরা এমনি দেখে বুঝতে পারবে, সেটা তো নিয়ে আর বলার দরকার নেই। এখানে বড় নাম্বার মোটামুটি যেখানে 8টা 7টা 8টা 9টা নাম্বার থাকবে, সেই নাম্বারগুলো সমস্যা করে। এবার পরীক্ষার খাতাতে এর থেকে বড় নাম্বার কিন্তু দেবে না, দেয় না ইন জেনারেল। বোঝা গেছে? আর এই সেম নিয়ম কিন্তু 7-এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, 11-র ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, 13-র ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। অর্থাৎ এই যে ডিফারেন্সটা আমি বার করছি না, এই ডিফারেন্সটা যদি 7-এর জায়গায় ধরো 13 এলো, 7-এর জায়গায় ধরো 13 এলো, তাহলে সেটা 13 দিয়ে ভাগ যাবে। যদি ডিফারেন্সটা 11 আসে, তাহলে কিন্তু সেটা 11 দিয়েও ভাগ যাবে। মনে রাখবে এই নাম্বারের নিয়মটা কিন্তু 7, 11 এবং 13 এই 3টে নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর কোনো নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এই সেম নিয়ম, 3টে করে পেয়ার নেবো ডান দিক থেকে, দিয়ে প্রথম পেয়ারের সঙ্গে 3 নম্বর পেয়ার বা একটা ছেড়ে ছেড়ে পেয়ার যোগ করবো। যদি এখানে আরেকটা পেয়ার থাকতো 4 নম্বর পেয়ার হতো, তাহলে সেটার সঙ্গে 2 যোগ করতে হতো, এরকম করে দিয়ে পেয়ারের ডিফারেন্স বার করবো। এই সেম নিয়ম কিন্তু 7-এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, 11-র ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, 13-র ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। 7-এর ক্ষেত্রে আমি ডিফারেন্স দেখবো 7 আসছে কিনা, 11-র ক্ষেত্রে 11 আসছে কিনা, এবং 13-র ক্ষেত্রে 13 আসছে কিনা। ক্লিয়ার? কারোর কোনো ডাউট? ভেরি গুড, কারোর কোনো ডাউট? তাহলে এই হয়ে গেল আমাদের 13-র নিয়ম। তাহলে 7-এর নিয়ম বললাম, 11-র নিয়ম বললাম, 13-র নিয়মও বলা হয়ে গেল। এরপরে 11-র কিন্তু আরো একটা আলাদা নিয়ম আছে। সেই নিয়মটা কি? সেই নিয়মটার জন্য তোমাদেরকে এই সংখ্যাটা দেখতে হবে। ধরো আমি একটা এখানে সংখ্যা লিখলাম 593032। আমি একটা সংখ্যা লিখলাম 593032। তাহলে এই নাম্বারটা আমরা কি করে বুঝবো যে ভাগ দেওয়া যায় কিনা? তো এই নাম্বারটা যদি আমাদেরকে, দেখো 4টে নম্বরের পেয়ার থাকলে, একজন জিজ্ঞেস করছে আমি তাকে একবার বলে দিচ্ছি, 4টে পেয়ার থাকলে 2 এর সঙ্গে 4 নম্বর পেয়ারটা যোগ করব। এই যে 2 এর এখানে ধরো কিছু থাকলে সেটা 2 পেয়ারের সঙ্গে 4 পেয়ার যোগ করব, তাহলে এটা 705-এর জায়গায় বেড়ে গিয়ে সেটা হয়ে যাবে। তারপরে বাকি অঙ্ক সেম নিয়ম। ঠিক আছে? ধরো 593032 লেখা আছে, তোমাদের কোনো অসুবিধা নেই। এই ক্লাসগুলোর অনলাইন ক্লাসের সব থেকে বড় সুবিধা হচ্ছে তোমরা রেকর্ডিং সাপোর্ট পাবে, আর রেকর্ডিংটা চালিয়ে যতবার খুশি তোমরা দেখো, কোনো অসুবিধা নেই। দেখো নেক্সট অঙ্ক বলছে 593032। এই নাম্বারটা কিভাবে আমি চেক করব 11 দিয়ে ভাগ যায় কিনা? তো এই নাম্বারটার প্রথমে আমাকে মাথায় লিখে নিতে হবে কটা নাম্বার আছে। দেখো ডিজিট কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে আমাকে এইখানে একটা একটা করে নাম্বার গ্যাপ দিয়ে দিয়ে যোগ করতে হবে। অর্থাৎ 1 নম্বর ডিজিট, 3 নম্বর ডিজিট আর 5 নম্বর ডিজিট আমি একবার যোগ করব।
আর তারপরে আমি আরেকটা যে ডিজিট যোগ করবো সেটা আমি অন্য পেনে করে যদি দেখাই, 2 নম্বর ডিজিট, 4 নম্বর ডিজিট আর 6 নম্বর ডিজিট আমি যোগ করব। তাহলে কি আসছে? তাহলে 1 নম্বর ডিজিটে আছে 5, 3 নম্বর ডিজিটে আছে 3, আর 5 নম্বর ডিজিটেও আছে 3। তাহলে 3 আর 3 6, 6 আর 5 কত হলো? 11। আর এখানে 2 নম্বর ডিজিটে কত আছে? 9, 4 নম্বর ডিজিটে কত আছে? 0, 6 নম্বর ডিজিটে কত আছে? 2। তাহলে 9 আর 0 আর 2 যোগ করলে কত হলো? 11। তাহলে এইবারে এই 11 আর 11 যদি আমি ডিফারেন্স বার করি তাহলে কত হচ্ছে? 0। এইরকম ভাবে যদি আমি একটা অল্টারনেট নাম্বার নিয়ে সেই নাম্বারগুলোকে যোগ করে তার ডিফারেন্স বার করি, যদি দেখি নাম্বারের ডিফারেন্স 0 আসছে অথবা 11 আসছে, তাহলে কিন্তু সেই নাম্বারটা 11 দিয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ 593032 এই নাম্বারটা কমপ্লিটলি কিন্তু 11 দিয়ে ভাগ চলে যাবে। বোঝা গেছে প্রত্যেকের? কারোর কোনো ডাউট? সবার বোঝা গেছে তাহলে? তাহলে এতক্ষণ যে নাম্বার গুলো নিয়ে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা নাম্বারে আশা করি তোমাদের ক্লিয়ার। আর যদি কারোর কোনো ডাউট থাকে তো এই ডাউট ক্লিয়ারের জন্য সব থেকে বড় অস্ত্র কি? রেকর্ডিং। সেটা তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমরা এই ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে। তাছাড়াও এই যে বোর্ড পিডিএফ যেটা করাচ্ছি এটা পেয়ে যাবে। তো একটা অফলাইন ক্লাস আর একটা অনলাইন ক্লাসের মধ্যে এই জায়গাতে কিন্তু ডিফারেন্স হয়ে যায়। তুমি যতবার খুশি সেই পুরনো জিনিসগুলোকে ঝালাই করতে পারবে, নিজের ডাউট ক্লিয়ার করতে পারবে। তাহলে আমরা কি কি নিয়ম শিখলাম ডিভিজিবিলিটি রুলের? 2 শিখলাম, 3 শিখলাম, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এত অব্দি কিন্তু আমরা নিয়ম শিখলাম। মোর দ্যান সাফিসিয়েন্ট। আচ্ছা, 13 নিয়মটা তোমাদেরকে তো বলে দিলাম, তাহলে আর রিপিট করছি না। সেম নিয়ম 7-এর মতন, খালি ডিফারেন্সটা 13 হতে হবে। ঠিক আছে? আর 14 ক্ষেত্রে কি হবে? 14 ক্ষেত্রে আমরা যদি ব্রেক করি 14 কে, তাহলে কি হবে? 2 আর 7 ব্রেক হবে, 2 7 14। তার মানে 2 এর নিয়মটাও অ্যাপ্লাই হতে হবে আর 7 এর নিয়মটাও অ্যাপ্লাই হতে হবে। যখন 2 আর 7 দুটো নিয়মে অ্যাপ্লাই হবে তখন সেটা 14 দিয়ে ভাগ চলে যাবে। সেম জিনিস। বোঝা গেছে? পিপিটি তো বাংলাতেই লেখা আছে, যে পিপিটি লেখা আছে সেই পিপিটিতে তো হুবহু পাবে, এটা তো বাংলাতেই লেখা আছে। অবশ্যই 11-র যে কোনো দুটো নিয়ম আছে, যে কোনো দুটো নিয়মেই তোমরা করতে পারো যেটা খুশি। এরপরেও আরো অনেক নিয়ম আছে তোমরা জানতে পারবে, বাট এরপরে কিন্তু আমাদের সিলেবাসের বাইরে, অর্থাৎ পরীক্ষায় কোশ্চেন আসবে না, সুতরাং আমাদের জানার বা জ্ঞান বাড়াবার দরকার নেই। কম্পিটিটিভ পরীক্ষাতে সব থেকে আগে এটা জানতে হবে যে কতটা আমি পড়বো আর কতটা আমার পড়ার দরকার নেই। যে জিনিসটা ইরিলেভেন্ট, যেটা আসার সুযোগ নেই, সেই জিনিসটা পড়ে মাথায় জাম করে সময় নষ্ট করা মানে বোকামি। ঠিক আছে? তাহলে এই অবধি মোটামুটি 15 নম্বর নিয়ম অবধি তোমাদের আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এরপরে একটা ছোট্ট ট্রিক্স দেখো। এবি রূপে সংখ্যার যদি বিন্যাস বা গঠন হয়, অর্থাৎ যদি কোনো সংখ্যা এবি এরকম রূপে থাকে, ধরো আমি তোমাকে একটা সংখ্যা লিখছি, এখানে লেখা আছে, অনেক সংখ্যায় লেখা আছে, তুমি এবি এবং এবি রূপে যা খুশি সংখ্যা লিখতে পারো। তাহলে এখানে এর মান যেটা হবে এই এর মানও সেটা হবে, বি এর মান যেটা হবে সেইটা বি এর মানও হবে। যেমন ধরো 6-5 6-5, 5-4 5-4, 3-2 3-2, 1-0 1-0, 5-0 5-0, তুমি যা খুশি লিখতে পারো। এই সমস্ত সংখ্যাগুলো যেগুলো কিনা এ বি আর এ বি রূপে বিন্যাস থাকবে, এ বি আর এ বি রূপে বিন্যাস থাকবে, এরকম ভাবে এ বি বা এ বি রূপে বিন্যাস থাকবে, সেই সমস্ত নাম্বারগুলো কিন্তু 101 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কত দ্বারা বিভাজ্য হবে? 101 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যাবে। তোমাকে ক্রস চেক করে দেখার দরকার নেই। এবং পরীক্ষায় ম্যাক্সিমাম কাটাকুটির জায়গা কিন্তু এই জায়গাগুলো তৈরি করেই অঙ্ক দেওয়া হয়, যাতে তুমি খুব ইজিলি এই অঙ্কটার নিয়মটা জানলে কাটাকুটিটা করতে পারো। যদি এ বি রূপে বিন্যাস থাকে তাহলে সেই নাম্বারটা কিন্তু খুব সহজেই 101 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ক্লিয়ার প্রত্যেকের? কারোর কোনো ডাউট? এনি ডাউট? এরপরে যদি আমি আরো একটা ছোট্ট ট্রিক্স দেখি, তাহলে সেটা,
আচ্ছা, এখানে আর নিয়ম লেখা নেই, আমি যদি তোমাদেরকে আরো একটা ছোট্ট নিয়ম বলে দিই। এখানে ধরো একটা তো এ বি হলো, আর একটা যদি এবিসি এবিসি যদি বলি, ধরো আর একটা নিয়ম আছে এ বি সি এ বি সি। ধরো আমি একটা নাম্বার তোমাদেরকে বলছি 256 এই নাম্বারটা যদি আমি তোমাদেরকে বলি কত দিয়ে ভাগ যাবে, ধরো এই নাম্বারটা আমি তোমাদেরকে বললাম 256 অর্থাৎ এবিসি এবিসি রূপে যদি এবারে বিন্যাস হয়, তাহলে সেই নাম্বারটা কিন্তু অলওয়েজ 1001 1001 দিয়ে কমপ্লিটলি সবসময় কিন্তু ভাগ হয়ে যাবে, যদি বিন্যাসটা এবিসি এবিসি রূপে থাকে। যদি এবি এবি রূপে থাকে তাহলে 101, আর এবিসি এবিসি রূপে থাকলে 1001 দিয়ে ভাগ হয়ে যাবে। এই ছোটখাটো নিয়মগুলো তোমাদের ট্রিক্স অঙ্ক করার সময় তো আমি আশা করি বলে দেবো, আর বাকি এর থেকে বেশি কিছু আর বলার দরকার নেই। এরপরে আমরা এক এক করে পরীক্ষায় আমার কিরকম ধরনের অঙ্ক আসতে পারে বা প্রিভিয়াসলি বিভিন্ন পরীক্ষায় অঙ্ক এসছে এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র মানে ডিভিজিবিলিটি রুলের কনসেপ্ট অ্যাপ্লাই করে তুমি কেমন ধরনের কোশ্চেন দেখতে পাবে পরীক্ষায়, আমরা এখন নেক্সট আধ ঘন্টা কিন্তু সেটার বিষয়ে আলোচনা করব। প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে বসবে, আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। অঙ্কগুলো করবার সময় আমি প্রত্যেককে একটু একটু করে সময় দেবো, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার গুলো লিখবে। আমি দেখতে চাই কারা কারা আজকে শিখেই এখানে অ্যান্সার কিন্তু দিতে পারছো। সবাই রেডি? দেখো, ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রেলওয়ে গ্রুপ ডি এর পরীক্ষায় এই কোশ্চেন এসেছিল 2007 সালে। তো মজার বিষয় হচ্ছে রেলের পরীক্ষায় কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়। কোশ্চেনটা ইংলিশও লেখা আছে, কোশ্চেনটা বাংলাতেও লেখা আছে। বলছে রিপ্লেস দ্য স্টার ইন দ্য নাম্বার 6*106 বাই এ সুটেবল ডিজিট সো দ্যাট দ্য নাম্বার ফর্মড ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 11। এই 6*106 সংখ্যাতে স্টারের জায়গায় একটি উপযুক্ত অঙ্ক দ্বারা প্রতিস্থাপন করুন যাতে গঠিত সংখ্যাটি 11 দ্বারা হুবহু বিভাজ্য হয়। কি হবে? অর্থাৎ আমাকে বলতে চেয়েছে স্টারের জায়গাতে আমাকে এমন একটা সংখ্যা বা অঙ্ক এখানে লিখতে হবে 4টে অপশনের মধ্যে যাতে এই নাম্বারটা 11 দ্বারা ভাগ হয়ে যায়। কি হবে? তো আমি যদি এই অঙ্কটা পরীক্ষার হলে করি কেমন ভাবে করব? আমাকে প্রথমে লিখতে হবে 6 একটা স্টার, আমি এখন বেসিক করে করে দেখাচ্ছি, পরীক্ষার হলে তো নিশ্চয়ই তোমরা এতটা এরকম করে করবে না। 6*106। তাহলে দেখো আমি জানি প্রথমে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে একটা একটা গ্যাপ দিয়ে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি প্রথমে 6 যোগ করব, তারপরে স্টার বাদ দিয়ে 1 যোগ করব, তারপরে 0 বাদ দিয়ে 6 যোগ করব, তাই তো? তাহলে আমাদের কত হচ্ছে? 6 আর 6 12, 12 আর 1 13। এরপরে এখানে স্টারের জায়গাতে কি লিখবো? স্টারই লিখবো। তারপরে আমাকে যোগ করব কত দিয়ে? 0 দিয়ে। তাহলে আমাকে এখানে আসছে কত? 0 প্লাস স্টার। তাহলে আমরা এটা একটা জিনিস জানি যে আমাদের একটা নিয়ম আছে কি, যে ডিফারেন্স 11-র ক্ষেত্রে এরকম যদি হয় এই প্লেসের ডিফারেন্স 0 হতে হবে, না হলে 11 হতে হবে। তাহলে দেখো 0 তো ডিফারেন্স করা যাবে না, কারণ নিচেও তাহলে আমাকে 13 আনতে হবে, 13 তো আনা সম্ভব নয়। কিন্তু এখানে আমি স্টারের জায়গায় 2 তো লিখতেই পারি। তাহলে 2 যদি আমি স্টারের জায়গায় লিখি তাহলে 13 আর এর নিচে যদি 2 হয়ে যায় তাহলে এদের ডিফারেন্স কত হয়ে যাবে? 11। তাহলে এটা 11 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, তাহলে আমি স্টারের জায়গাতে 2 লিখতেই পারি। ওই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। প্রত্যেকে বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো তো? চলো তাহলে নেক্সট আরেকটা কোশ্চেন আমি দেখে নিই। দেখো এই সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেই এসছে। কি বলছে? বলছে ইফ দ্য নাম্বার 3, 4*151 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 9 দেন দ্য ভ্যালু অফ স্টার। যদি 3, 4 স্টার 151 সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তবে স্টারের মান কত হবে? আমরা জানি 9-এর বিভাজ্যতার নিয়ম কি, পরীক্ষায় ঠিক এরকম ধরনের অঙ্ক কিন্তু বারবার আসছে। তাহলে 9-এর বিভাজ্যতার নিয়ম আমরা জানি সমস্ত ডিজিট গুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি স্টারকে বাদ দিয়ে বাকিগুলো যোগ করি তাহলে কি আছে? 3, 4 এই স্টার
1 5 1, তাহলে 3 আর 4 কত হয় 7, 7 আর 1 8, 8 5 13, 13 আর 1 14, অর্থাৎ 14 প্লাস একটা স্টার। তাহলে স্টারের জায়গাতে আমাকে কত বসাতে হবে যাতে সেটা 9 ডিভিজিবল হয়? তাহলে 9 ডিভিজিবল আমরা জানি 9 1 কে 9, 9 2 18, তাহলে 14 সাথে যদি আমি 4 যোগ করি তাহলে এটা 18 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে স্টারের জায়গাতে 4 বসালেই হয়ে যাবে। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? কারোর কোনো ডাউট? তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাপারটা আর কিছুই নয়, অমিত স্যার যে কথাটা বললেন যে বর্তমান দিনে চাকরি না পাওয়াটা সমস্যা নয়, সব থেকে বড় সমস্যা হচ্ছে পেশেন্স না থাকা। আমাদের আশেপাশে যারা মানুষ তাদের ম্যাক্সিমাম জনের কিন্তু শরীরে পেশেন্স নেই, তারা ধৈর্য করে কোনো কিছু করতেই রাজি নয়। দেখছো তো একটা সময় স্টুডেন্ট 100 ছিল, সেখান থেকে বেড়ে 120, 125, 130, 135 হয়েছে, আবার কমতে কমতে 110-এ 12-তে নেমে যাচ্ছে। অর্থাৎ এর অর্থ কি? ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু পেশেন্স নেই। আর এটাই কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের কাছে আশীর্বাদ। কারণটা কি বলতো? পরীক্ষায় ফর্ম ফিল আপ লক্ষ লক্ষ কোটি কোটি হয়, কিন্তু সবাই সিরিয়াসলি পরীক্ষা দিতে যায় না, সবাই পড়াশোনা করেও পরীক্ষায় প্রিপারেশন দিতে যায় না। এটাই ডিফারেন্স। আজকে তোমাদের চোখের সামনেই তার সব থেকে বড় এক্সাম্পল। কি আমার সাথে সবাই একমত তো? কোন জিনিসটা আরেকবার বলবো বলো? আমার 9-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে সবগুলো ডিজিটকে যোগ করে যদি 9 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে সেটা কমপ্লিটলি নাম্বারটা 9 দিয়ে ভাগ দেওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি ডিজিট গুলোকে স্টার বাদ দিয়ে যোগ করলে 14 প্লাস স্টার হয়। তাহলে স্টারের জায়গায় যদি আমি 4 লিখি তাহলে 14 আর 4 যোগ করলে 18 হয়ে যেত, তাহলে সেটা 9 দিয়ে ভাগ হয়ে যাবে, 9 2 18, তাহলে পুরো নাম্বারটা 9 দিয়ে ভাগ হয়ে গেল। আমি যদি এরকম করে প্রত্যেকে আরেকবার আগেরটা বলুন করতে থাকো তাহলে তো আমি এগোতেই পারবো না। তাহলে যাদের যেখানে প্রবলেম হয়ে গেছে সেই জায়গাটাকে হোল্ড করে রেখে রেকর্ডিংটা দেখে নেবে, এটাই হচ্ছে বেস্ট। কারণ আমি একটা অঙ্ক কিন্তু 2-3 বার রিপিট করছি তারপরেই এগোচ্ছি। এরপরে আমাদের দেখো আরআরসি হাজিপুর গ্রুপ ডি এক্সাম 2012 সালের এই কোশ্চেন বলছে, হোয়াট লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88? 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা ঠিক কত বার করতে বলেছে, কি হবে? তাহলে আমার 88 দিয়ে যখন বিভাজ্যতার নিয়ম বলবে, তাহলে আমাকে তো এটা জানতে হবে যে 88 দিয়ে যে সংখ্যাটা ভাগ যায় তার মানে সেটাকে আমাকে ব্রেক করতে হবে দুরকম ভাবে। কো প্রাইমে ব্রেক করবো 8 আর 11, তাহলে 8-এর নিয়মও অ্যাপ্লাই হতে হবে, 11-র নিয়মও অ্যাপ্লাই হতে হবে। মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা নাম্বারে দেখো কিন্তু মনে হচ্ছে 11 নিয়ম অ্যাপ্লাই করছে। 9 আর 6 15, 7 আর 8 15, এখানেও 9 আর 8, এখানেও 9 আর 8 17, এটাও হচ্ছে। এখানেও 9 আর 4 13, এখানেও 9 আর 4 13, এটাও 11 দিয়ে ভাগ যাচ্ছে, আর এটা তো যাচ্ছেই। তাহলে আমাকে শুধুমাত্র 8 দিয়ে ভাগ যাচ্ছে কোন সংখ্যাটা সব থেকে বড় আমাকে দেখতে হবে, অর্থাৎ লাস্টের 3টে ডিজিট কিনা ভাগ যেতে হবে কত দিয়ে? 8 দিয়ে। তাহলে সেটা যদি যখন আমরা দেখবো তখন আমরা দেখতে পাচ্ছি 9 7 6 8 একটা এমন সংখ্যা যে সংখ্যাটা কিন্তু লাস্টে 768, 768-কে কিন্তু 8 দিয়ে কমপ্লিটলি ভাগ দেওয়া যায়, তাই তো? কিন্তু 988 একটা এমন সংখ্যা তাকে কিন্তু কমপ্লিটলি 8 দিয়ে ভাগ দেওয়া যায় না। 944 একটা এমন সংখ্যা তাকে কিন্তু কমপ্লিটলি 8 দিয়ে ভাগ দেওয়া যায়, কিন্তু 944 আর এখানে আছে 768, তাই 9944, 9944 নাম্বারটা কিন্তু কমপ্লিটলি 88 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাই জন্য লার্জেস্ট নাম্বার যদি বলে তাহলে 9944 ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা 888 চারটে 8 লিখেছিলে তারা কিন্তু ভুল করে দিয়েছো। এখানে বলেছে হোয়াট লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88?
চঞ্চল তুমি প্রথমে ডি লিখেছিলে, তারপরে আবার কারেকশন করে সি করেছো। বোঝা গেছে? এখানে বলেছে লার্জেস্ট নাম্বার, তাহলে 9944 তো 9768 থেকে বড়, তাহলে আমাকে সব থেকে বড় সংখ্যাটা বলেছে, তাহলে উত্তর হবে 9944। প্রত্যেকের ক্লিয়ার তো? তাহলে 88 নাম্বার দিলে 88 তো ডিভিজিবিলিটি রুল আমরা জানি না, কিন্তু কেমন করে ব্রেক করতে হয় সেটা তো আমরা বুঝে গেলাম। পরীক্ষায় এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। চলো নেক্সট অঙ্ক আমরা যদি দেখি, কি বলছে? বলছে হোয়াট লিস্ট ভ্যালু। লিস্ট ভ্যালু কথার অর্থ হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। স্টারকে ন্যূনতম কি মান দিতে হবে যাতে 9187 স্টার 2 সংখ্যাটি 8 দ্বারা ভাগ হয়ে যায়? RRC পাটনা গ্রুপ ডির পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল। কি হবে? তাহলে দেখো 6 স্টার আর 2 এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ দিলেই হবে, বাকি পুরো নাম্বারটা আমার দেখার দরকার নেই। তাহলে এই স্টারের জায়গায় কি বসাবো যাতে এই নাম্বারটা 8 দিয়ে ভাগ হয়ে যায়? ভেরি গুড, 3 বসাতে হবে। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ আমরা জানি 632 কেই শুধুমাত্র কিন্তু এখানে 8 দিয়ে ভাগ দেওয়া যাবে, আর বাকিগুলো দিয়ে যাবে না। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু ডিভিজিবিলিটি রুল না জানলে অঙ্ক পরীক্ষার হলে তোমরা করতে পারবে না। আর ডিভিজিবিলিটি রুল জানলে শুধুমাত্র এই অঙ্কগুলো যে করতে পারবে তাই নয়, এই অঙ্ক তো করতে পারবেই, যেটা কিনা রেলের সব থেকে ফেভারিট একটা টপিক। প্রতিটা সিরিজেই প্রতিটা সেটেই এই থেকে কোশ্চেন আসে। তার সাথে সাথে তুমি কিন্তু ক্যালকুলেশনের স্পিডও স্ট্রং করতে পারবে। চলো নেক্সট অঙ্ক আমি যদি দেখে নিই। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 24। 24 কে যখন আমরা ভাগ করব তখন 6 আর 4 কিন্তু আমাদের নিলে হবে না, আমাদেরকে নিতে হবে 3 এবং 8 কো প্রাইমে ব্রেক করতে হবে। কারণ 3 আর 8 এর কিন্তু এসিএফ হচ্ছে 1, আমাদেরকে 3 এবং 8 এ ব্রেক করতে হবে। তাহলে 3 এর নিয়মও অ্যাপ্লাই হতে হবে, 8 এর নিয়মও অ্যাপ্লাই হতে হবে। তাহলে এইখানে কোন নাম্বারটা আছে? লাস্টের 3টে সংখ্যা দেখো, যে সংখ্যা 3টে কিন্তু 8 দিয়ে ভাগ যায়। বলো, প্রত্যেককে সময় দিচ্ছি। ভেরি গুড, প্রত্যেকে ডি লিখে দিয়েছো। তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি 736 একটা এমন নাম্বার যেটা কিনা 8 দিয়ে ভাগ যায়। আবার এই পুরো নাম্বারটা যদি তুমি ডিজিটাল সাম বা ডিজিট সাম বার করো তাহলে কি কি বেরোবে? 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 5 11, 11 সাথে 18, 18 আর 3 21, 21 আর 6 27, 27 কে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 3 9 27। তাই জন্য এই নাম্বারটা 3 দিয়েও যাচ্ছে, 8 দিয়েও যাচ্ছে, তার মানে 24 দিয়েও যাবে। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। দীপান্বিতা মন্ডল, তুমি কি ভাষায় কথা বলছো আমি বুঝতে পারছি না। স্ক্রিন অঙ্ক দেখা বাচ্চা কি বলছে বুঝতে পারছি না, ভালো করে লেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে? ইফ দ্য নাম্বার x4461 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 11, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তাহলে এই নাম্বারটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে x এর ভ্যালু কত হবে? কি হবে? সেম নিয়মে হবে, আগের নিয়মের মতন। কারণ কি, আমি আগের নিয়মটাই তোমাদেরকে বললাম। প্রথমে আমি x লিখবো, তারপরে 4, তারপরে আবার 4, তারপরে আবার 6, তারপরে আবার 1, তাই তো? তাহলে 4 আর 1 এখানে 5, 6 আর 4 এখানে 10। তাহলে এখানে স্টারের জায়গায় যদি আমি 5 লিখে দিই তাহলে 5 আর 5 এটা হয়ে গেল 10, এটাও হয়ে গেল 10, দুটো ডিফারেন্স হয়ে গেল 0। তার মানে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, 5 উত্তর হবে। স্টারের জায়গায় আমাকে 5 লিখলেই হয়ে যাচ্ছে। বোঝা গেছে? দীপানেদা মন্ডল, তুমি একবার লগ আউট করে আবার লগ ইন করো, তাই জন্য তোমার কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, হয়তো ওইগুলো দেখতে পাচ্ছে না। বাকি তো সবাই দেখতে পাচ্ছ, স্ক্রিন প্রত্যেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো? বলছে এই অঙ্কটা
হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই 4? এর মধ্যে কোন সংখ্যাটা 4 দিয়ে কমপ্লিটলি ভাগ যায়? কি হবে? চারটে নাম্বার দেওয়া আছে। দেখো আমার এত বড় সংখ্যাগুলোকে তো আমি ভাগ করে দেখার দরকার নেই, আমি শুধুমাত্র লাস্টের ডিজিট দুটো ভাগ করে দেখবো, 54, 76, 66 আর 90। তাহলে এখানে শুধুমাত্র 76টাই একটা এমন নাম্বার যেটা কিনা 4 দিয়ে ভাগ দেওয়া যায়, বাকিগুলো যায় না। সেকেন্ডে 2 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে গেল। কত সেকেন্ড? 2 সেকেন্ড। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কি আমি ভুল বলছি? কতক্ষণ লাগলো? 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর হয়ে গেল। পরীক্ষায় কম্পিটিটিভ ফিল্ডে ফর্ম ফিল আপ লক্ষ লক্ষ ছেলে করে, কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট সবাই থাকে না। তার প্রমাণ কিন্তু তোমরা প্রতিনিয়ত প্রিপারেশনের স্টেজেই বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট তাহলে আমি পরে কোশ্চেনে চলে আসি। এই নাম্বারটা কি বলছে? চুজ দ্য মিসিং ডিজিট এক্স ফ্রম দ্য অপশনস গিভেন ফর দ্য নাম্বার। এই সংখ্যার প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোন এক্স এর মান কিভাবে বার করো যাতে সংখ্যাটা 6 দিয়ে ভাগ যায়। আমাকে বলে দিচ্ছে কি 9874x54 এই নাম্বারটা 6 দিয়ে ভাগ যায়। 6 দিয়ে ভাগ যাওয়ার অর্থ 2 দিয়ে যেতে হবে, 3 দিয়ে যেতে হবে। 2 দিয়ে তো যাচ্ছে দেখতেই পাচ্ছি, কারণ লাস্টে 4 আছে, আমার করার দরকার নেই। তাহলে খালি ডিজিটের সামগুলো করি। 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 আর সাথে কত হয়? 24। 24 আর 5 29। 29 আর 4 33। তাহলে 33 এর সঙ্গে আমি এক্স এর জায়গায় আরো 3 যোগ করলে কত হবে? 36। তাহলে সেই নাম্বারটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে। ওই জন্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্ড 2 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, যারা যারা অঙ্ক ভয় পাচ্ছিলে বা মনে করছিলে যে স্যার আমি অঙ্কে দুর্বল বা অঙ্ক অনেক দিন ডিটাচ, তারা অঙ্ক করতে পারছো তো? তাদের কি মনে হচ্ছে? যারা পড়াশোনার মধ্যে ছিলে অঙ্ক নিয়ে তাদের কথাটা আলাদা, বাট যারা অনেক দিন ধরে অঙ্ক সাবজেক্টের থেকে ডিটাচ ছিলে, তারা অঙ্ক করতে পারছো কিনা এই ক্লাসটার পরে তারা একটু রেসপন্স করবে। আমি শুধুমাত্র তাদেরকে আগে বিশেষ করে জিজ্ঞেস করতে চাই। মাত্র 3 জন অ্যান্সার দিয়েছে। আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি যারা অনেকদিন ডিটাচ ছিলে তারা করতে পারছো কিনা। ভেরি গুড। দেখো প্রথম দিনেই তুমি সুপর্ণা কিন্তু এটা বুঝতে পারছো যে অনেক প্র্যাকটিস করতে হবে। এক্স্যাক্টলি, প্র্যাকটিস কিন্তু করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথাতেই বলে। নট অনলি ম্যান, ম্যান অ্যান্ড উম্যান বোথ। অর্থাৎ প্র্যাকটিস করার মাধ্যমেই কিন্তু তোমাদের পারফেকশন আসবে, এবং সেই কাজটাই কিন্তু বিসিসিআই টিম এবং তাদের ফ্যাকাল্টিরা তোমাদের সাথে প্রতিনিয়ত করে চলবে। তাহলে এইভাবে আমরা 9 অঙ্কটাকে চলে আসি। তাহলে এই অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। ইফ দ্য নাম্বার, এই নাম্বারটা ডিভিজিবল বাই 9 তাহলে হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? কিছুই না, আমি যোগ করব, যোগ করে ভাগ করবো না। আইটিআই মাস্ট নয়, এখন অব্দি অনেক পোস্ট এরকম থাকবে যেখানে আইটিআই থাকবে না। তাহলে এই অঙ্কটা তোমরা প্রত্যেকে করতে পারবে। তাহলে এই অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক রইলো, আমি পরে তোমাদেরকে এই অঙ্কর হোমওয়ার্কের সলিউশনও করে দেবো। সেম যেহেতু 9 এর ভাগ আছে। আবার দেখো এখানেও সেম বলেছে 10 নম্বর কোশ্চেনটা, এটাও তাহলে তোমাদের বাড়িতে হোমওয়ার্ক রইলো। যেহেতু 9 এর নিয়ম আমি আলোচনা অলরেডি করে ফেলেছি, তাহলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু হোমওয়ার্ক যেগুলো লিখে দিচ্ছি সেগুলো তোমরা হোমওয়ার্ক করবে। আচ্ছা, 6 এর নিয়ম এটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তাহলে 11 নম্বর অঙ্কটাও কিন্তু তোমরা হোমওয়ার্ক রূপে করবে। দেখো এরপরে 3 এর নিয়ম। 3 এর নিয়মে একটা অঙ্ক চলে এসছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, ডিজিট গুলোকে যোগ করে দেখো 3 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা। তাই এখানে শুধুমাত্র অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এই 3 যোগ করলে কত হয়? 6 হয়। বাকিগুলো তো একটাও 3 দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না। তাহলে মানে বুঝতে পারছো তো
কম্পিটিটিভ ফিল্ডে এরকম টাইপের অঙ্ক যখন আসবে তখন তোমরা খুব সহজে করতে পারবে। সব অঙ্কই তো আর শক্ত হয় না, বা সব অঙ্ক সোজাও হয় না, কিন্তু আমাদেরকে তো একদম জিরো থেকেই শুরু করতে হবে, যেরকম স্যার বলে গেলেন। তাহলে জিরো থেকে যদি তোমরা শুরু করো, তাহলে তোমরা বুঝতেই পারছো প্রথম যে লেভেল গুলো হচ্ছে সেই লেভেল গুলো কিন্তু তোমরা খুব সহজে গ্রহণ করতে পারছো, অর্থাৎ সব শক্ত নয়। আচ্ছা, তাহলে সেম এই অঙ্কটা তোমরা করতে পারবে। 13 নম্বর অঙ্কটা আমি আর তাহলে করাচ্ছি না, কারণ এটা অঙ্কটা হোমওয়ার্ক হলো, তাহলে তোমাদের প্রত্যেকের জন্য, তোমরা বাড়িতে কিন্তু প্রত্যেকে ট্রাই করবে। ফাইন্ড দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ এক্স, যে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 276x1, এক্স এর জায়গায় কি হবে? আচ্ছা, এই অঙ্কটা যদি তোমাদেরকে করিয়ে দিই, বলো তো কি হয় প্রত্যেকে দেখি। এই অঙ্কটা কি হবে উত্তর? আমি এক্স এর জায়গায় কত লিখবো? তাহলে আমাকে এখানে বলা আছে 2 7 6 x1, তাহলে এক্স এর জায়গায় আমাকে 2 আর 7 যোগ করলে 9, 9 আর 6 15, 15 আর 16। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক আছে, দেখো এই অঙ্কটার মধ্যে কিন্তু টুইস্ট আছে। আচ্ছা, এই অঙ্কটা ভালো করে দেখো। বলছে 276x1 is divisible by 3, ফাইন্ড দ্য সাম অফ পসিবল ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর মান কি কি হতে পারে যাতে কিনা সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। তাহলে দেখো, আমাকে এক্স এর মান কি কি হতে পারে। 2 7 6 x1 যদি লেখে, তাহলে 2 আর 7 9, 9 6 15, 15 কে 16, 16 প্লাস এক্স। তাহলে এই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে 16 এক্স এর মান এটা আমি 18 করতে পারি। তাহলে এখানে এক্স এর মান কত হবে? 2, কারণ 3 6 18। এবারে 3 7 21 হয়, 3 8 24 হয়। তাহলে 24 21 করতে গেলে আমাকে কত যোগ করতে হবে? এক্স এর মান 5 যোগ করতে হবে। তাহলে এখানে আমি 5ও লিখতে পারি। 16-র সাথে আমি যদি এখানে 24 করতে যাই, আমাকে কত লিখতে হবে? 8 লিখতে হবে। আমি 8ও লিখতে পারি, তাই তো? তাহলে আমি এখানে 16-র সাথে 2 যোগ করে 18 করতে পারি, 3 দিয়ে ভাগ হয়ে যাবে। 16-র সাথে 5 যোগ করে, অর্থাৎ 3 6 18, 3 7 21, 3 8 24, তারপরে 3 9 27। তাহলে 16-র সাথে 27 যোগ করতে গেলে আমাকে তখন কত যোগ করতে হবে? 11। তাহলে সেটা তো হচ্ছে না, সেটা তো আমাদের হচ্ছে না। তাহলে আমরা এখানে 8 নিতে পারি ম্যাক্সিমাম। তাহলে 8 আর 5 যোগ করলে 13, 13 আর 2 যোগ করলে 15। তার মানে এক্স এর পসিবল ভ্যালু তো 15 আসছে। তোমাদের 18 কি করে এসে গেল? তাহলে যারা 18 করেছো তারা সবাই ভুল করে দিয়েছো, একমাত্র অরিজিৎ বড়ুয়া ঠিক করেছে, তারপরে বাকিরা অ্যান্সার দিচ্ছ ঠিক করেছো। এই ধরনের ট্রিকি কোশ্চেনও কিন্তু পরীক্ষায় কোশ্চেনে আসতে পারে। ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এখানে কি কি মান হতে পারে? তাহলে আমি এক্স এর জায়গাতে এখানে 2ও লিখতে পারি, এক্স এর জায়গায় 5ও লিখতে পারি, এক্স এর জায়গায় 8 লিখতে পারি, কিন্তু 11 তো লিখতে পারি না, তাহলে তো দুটো ডিজিট হয়ে গেল। সিঙ্গেল ডিজিট লিখতে হবে। তাহলে 2 5 আর 8, এবং সেগুলোকে যোগ করলে কত হয়? 15। তাহলে 15 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 14, এই অঙ্কটা তো আমি আর বলবো না, কারণ 11 নিয়মে অঙ্ক তোমাদেরকে আমি বলে দিয়েছি। হোমওয়ার্ক রইলো, এবং এই হোমওয়ার্কের অঙ্ক তোমাদের অবশ্যই আমি সলিউশন করে করিয়ে দেবো, নিশ্চয়ই করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই তার জন্য। তাহলে নেক্সট অঙ্ক আমরা যদি চলে আসি, আবার আমাদের দেখো আরআরবি গ্রুপ ডি এর অঙ্কতে এসেছিল 2008-এ, এটাও 11 এর রুল। তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা করে নেবে। এইবারে দেখো, এখানে এরকম ধরনেরও অঙ্ক আসতে পারে। বলছে কি, হুইচ ইজ দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 41, 41 দিয়ে ভাগ দেয় এরকম সব থেকে ছোট সংখ্যা কি আছে? কি হবে? 41 দিয়ে ভাগ যায় এরকম সব থেকে ছোট সংখ্যা কি আছে, এবং সেটা অবশ্যই কিন্তু 5 ডিজিট নাম্বার হতে হবে। স্মলেস্ট 5 ডিজিট নাম্বার কত? তাহলে আমরা প্রত্যেকে জানি স্মলেস্ট 5 ডিজিট নাম্বার হচ্ছে এটা 10,000, তাই তো? তাহলে 10,000-কে যদি আমরা 41 দিয়ে ভাগ করি, কত হয়? আমাদেরকে 41 দিয়ে যদি ভাগ করি, তাহলে 243 দিয়ে কিন্তু কমপ্লিটলি গুণ হয়, তাই তো? আর 243 দিয়ে যখন আমরা কমপ্লিটলি গুণ করবো 41-কে, তখন আমাদের ভ্যালুটা আসবে 9963। তাহলে 9963 যদি আসে, তাহলে 9963-এর সাথে আরো আরেকটা 41 যোগ করে দিলে সেই নাম্বারটাই তো আমাদের 41 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 9963-এর সঙ্গে যদি আমরা আবার 41 যোগ করি, তাহলে আমাদের আসবে 1004, এবং রাইট অ্যান্সার শুড বি অপশন 2। বোঝা গেছে প্রত্যেকের?
প্রত্যেকের ক্লিয়ার? বলছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন বিটুইন 50 and 100 হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7। 50 থেকে 100-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেটা কিনা 7 দ্বারা হুবহু বিভাজ্য। তো দেখো 7 দ্বারা কোন নাম্বার বিভাজ্য কিনা সেটা জানার জন্য আমাদের কি করতে হয়? 7 দ্বারা কোন নাম্বার বিভাজ্য কিনা আমাদেরকে জানার জন্য নাম্বারকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আপ টু 100 অব্দি কতগুলো নাম্বার 7 দিয়ে বিভাজ্য আমাদেরকে প্রথমে আগে এটা জানতে হবে। তাহলে আপ টু 100 অব্দি কতগুলো নাম্বার 7 দিয়ে বিভাজ্য? আমরা 7-এর নামটা পড়বো 7, 14, 98। তার মানে 14খানা এরকম নাম্বার আছে 1 থেকে 100-র মধ্যে যে নাম্বারগুলো কিনা 7 দিয়ে ভাগ যায়। এবারে আমাকে তো বলেছে 50 থেকে 100-র মধ্যে, তাহলে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো আছে সেটা যদি আমরা বার করি, তাহলে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো আছে? 50কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 7 49, অর্থাৎ 7টা নাম্বার আছে। তাহলে এই 7টা নাম্বার তো আমি নিতে পারবো না, কারণ এগুলো তো 1 থেকে 50-এর মধ্যে। তাহলে আমাকে তখন কি করতে হবে? 14 থেকে 7 বিয়োগ দিতে হবে, এবং যেটা পড়ে রইলো সেটাই হয়ে গেল রাইট অ্যান্সার, এবং সেটা হচ্ছে 7। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এরকম ধরনের কোশ্চেন কিন্তু প্রায়শই রিপিট হয়, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেছে? এরপরে সেম অঙ্ক দিয়েছে, হুইচ লিস্ট নাম্বার when added to 2000 make it exactly divisible by 19। অর্থাৎ 2000-এর সঙ্গে সব থেকে ছোট কত নম্বর সংখ্যা যোগ করলে সেটা 19 দিয়ে ভাগ হবে। তাহলে সেম এর আগের অঙ্কটা যেরকম করে দেখালাম, সেম এই অঙ্কটা তাহলে তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা প্রত্যেকে করবে বাড়িতে। অবশ্যই কিন্তু এর ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। দেখো এই অঙ্ক আরআরবি এনটিপিসি তে এসেছে 2021 সালে। কি বলছে? বলছে ইফ দ্য নাম্বার 356yx ইজ ডিভিজিবল বাই 90 দেন y মাইনাস x ইকুয়ালস টু কত? তাহলে আমাকে একটা কথা বলো, আমরা জানি 90-কে দিয়ে কোনো সংখ্যা ভাগ যখন যায়, তার মানে 90-কে দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে সেটাকে 9 দিয়েও ভাগ যেতে হবে, 10 দিয়েও ভাগ যেতে হবে, তাই তো? তাহলে 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? লাস্ট ডিজিটটা 0 হতে হবে। তার মানে আমি এখানে বুঝতে পারছি 356yx এই নাম্বারটার মধ্যে x এর মান অবভিয়াসলি 0 হতে হবে। তাহলে আমি x এর মান 0 করে দিচ্ছি, কারণ আমাকে তো 10 দিয়েও ভাগ যেতেই হবে না। তাহলে আমি ডাইরেক্ট y এর পরে 0 লিখে দিচ্ছি, x না লিখে। এইবারে আমাকে যদি এই নাম্বারটাকে 9 দিয়েও ভাগ দেওয়াতে হয়, তাহলে আমাকে যোগ করতে হবে 3 আর 5 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে 14। তাহলে 14-র সাথে আরো যদি আমি 4 যোগ করে দিই তাহলে সেটা 18 হয়ে যাচ্ছে, তাহলে সেটা 9 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে y এর সমান আমি যদি 4 লিখি তাহলে এই নাম্বারটা কি হবে? 9 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে y সমান 4 আর x সমান যদি 0 হয় তাহলে 4 মাইনাস 0 সমান সমান 4, and 4 is the right answer। ক্লিয়ার প্রত্যেকের? আরআরবি এনটিপিসির কোশ্চেন দেখছো তো কিরকম অঙ্ক? আশা করি প্রত্যেকে অ্যান্সার গুলো বুঝতে পারছো কোশ্চেন গুলো। প্রত্যেকে বুঝতে পারছো তো? কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? অতি অবশ্যই কিন্তু আমাকে মেসেজে সবাই লেখো বা লিখবে যে তোমাদের কেমন লাগছে ক্লাস করে। প্রত্যেকে কিন্তু মেসেজে আমাকে লিখবে যে তোমাদের ক্লাস করে কেমন লাগছে। 20 নাম্বার অঙ্কটা যদি তোমাদেরকে দেখাই, এটাও কিন্তু আরআরবি এনটিপিসির কোশ্চেন। কি বলছে? হোমওয়ার্কের কোশ্চেন এই পিডিএফটা তোমরা আপলোড হয়ে যাবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বলছে এ 7 ডিজিট নাম্বার 6784382 is divisible by 11 where a is a single digit whole number, find the value of a।
কি হবে? তো আমাকে এখানে যদি আমি করতে যাই তাহলে আমাকে দেখো 6, 7, তারপরে 8, তারপরে 4, তারপরে 3, তারপরে এ, তারপরে 2, তাই তো? এরকম করে লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমি 6 নিলাম, তারপরে আমি নিচে 7 নিলাম, তারপরে আবার 8 নিলাম, তারপরে নিচে 4 নিলাম, তারপরে উপরে 3 নিলাম, দিয়ে নিচে এ নিলাম, আবার উপরে 2 নিলাম। এরকম ভাবে আমি অড ইভেন করে লিখলাম। এবারে যদি আমি এটাকে যোগ করি, এর মান আমাকে জানি না কত বলেছে, তাহলে দেখো 3 আর 2 5, 8 আর 5 13, 13 আর 6 কত হয় 19, আর এখানে 7 আর 4 কত হয় 11। তাহলে এর জায়গায় আমাকে কত বসাতে হবে যাতে এই নাম্বারটা কিনা 11 দিয়ে ভাগ হয়ে যায়? তাহলে আমি জানি এর ডিফারেন্সটা আমাকে 0 করতে পারলেই তো হয়ে যাবে। তাহলে এর জায়গায় যদি আমি 8 বসাই তাহলে এটা 11 আর 8 যোগ করলে কত হবে 19। তাহলে এখানেও 19, এখানেও 19, দুটো নাম্বার যদি 19 হয়ে যায় তাহলে এর ডিফারেন্স কত হয়ে গেল 0। তখন এই নাম্বারটা কমপ্লিটলি 11 দিয়ে ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো, আরআরবি এনটিপিসির কোশ্চেন এরকম টাইপের কোশ্চেনই কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষায় আসবে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? কারোর কোনো ডাউট? তো আমাদের মোটামুটি আজকে 8:57 হয়ে গেছে, আমাদের ক্লাস শেষের পথে। এরপরে এই পিডিএফ এ যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে আরআরবি এনটিপিসির অঙ্ক আছে, তারপরে তোমরা দেখতে পাবে এনটিপিসি ছাড়াও এসএসসি পরীক্ষার বিভিন্ন রকম অঙ্ক তোমরা দেখতে পাবে। এখানে এমটিএস পরীক্ষার অঙ্ক আছে, গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল এর অঙ্ক পাবে। এই সমস্ত অঙ্কগুলো তোমাদের বাড়িতে হোমওয়ার্ক হিসেবে রইলো, এবং অতি অবশ্যই কিন্তু এই 15টা কি 17টা অঙ্ক যা থাকবে সেই অঙ্কর তোমরা ভিডিও সলিউশন পেয়ে যাবে। তোমরা বাড়িতে প্রত্যেকে কিন্তু তার আগে নিজেকে নিজে চেষ্টা করো যে তোমরা অঙ্কর ক্লাস কতটা বুঝতে পারছো। আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই সবাই একটু রেসপন্স করবে। আমি প্রত্যেকের জন্য একটু মাইকটা ওপেন করে দিচ্ছি, যদি কেউ কথা বলতে ইচ্ছুক হও তো কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। সবার জন্য কিন্তু মাইক অন রইলো, এক একজন করে কথা বলতে পারো, যে কেউ মাইক অন করে কথা বলতে। স্যার বলছি যে এই পিডিএফটা আমরা কোথায় পাবো, অ্যাপে না হোয়াটসঅ্যাপে? এই পিডিএফ তোমরা অ্যাপেই পেয়ে যাবে সম্ভবত, তাও আই এম নট শিওর, আমার আবার জানতে হবে। যদি অ্যাপে না পাও তাহলে হোয়াটসঅ্যাপে পাবে, যে কোনো একটা জায়গাতে পাবে। অরিত বড়ুয়া ঠিক বলেছো, ইউটিউবেও এইখানে এই চ্যাপ্টারের অঙ্ক করিয়েছি, এতটা ডিটেলসে হয়তো করায়নি। অরিজিৎ বড়ুয়া, তুমি কি কোথাও ম্যাথ বা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করো বা করেছো? না স্যার, আমি নিজেই করি। আচ্ছা, ভেরি গুড। বলো, কারোর যদি কোনো বক্তব্য থাকে ক্লাস রিলেটেড, মাইক অন করে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই তোমাদের প্রত্যেকের জন্য। এই দেখো সৌরভ পাল বলছে স্যার এনটিপিসির এজ লিমিট কত? আমি আর বলবো না, বাকি স্টুডেন্টরা এর অ্যান্সার দিয়ে দেবে। সবাই রেসপন্স করো তো, এনটিপিসির এজ লিমিট কত? হ্যালো স্যার। হ্যালো বলো। হ্যালো হ্যাঁ বলো বলো, শুনতে হ্যালো পাচ্ছি, বলো। হ্যালো স্যার, শুনতে আরে পাচ্ছেন? তুমি বলো, শোনা যাচ্ছে, তুমি বলো। স্যার শুনতে পাচ্ছেন? স্যার 17 নম্বর ম্যাথসটা আরেকবার বলবেন। আচ্ছা, এখন আপাতত আগে বাকি স্টুডেন্টদের কাছে শুনিনি তাদের কি ডাউট আছে, তারপরে দেখছি। আর কারোর কোনো বক্তব্য থাকলে বলতে পারো। হ্যালো স্যার। যার যা বক্তব্য আছে মাইক অন করে কথা বলো, কোনো অসুবিধা নেই, শোনা যাচ্ছে। স্যার বলছি রেলওয়ে ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোথায় পাবো স্যার? ওটাতে তো তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকলে জয়েন হলে কি করে ক্লাসে? স্যার ওটা ক্লাসের অ্যাপস থেকে জয়েন হয়েছি। হ্যাঁ, তো ওই অ্যাপ Apps থেকে থেকে। WhatsApp group, আমি একটা কথা বলি, আগস্টের 1 তারিখে পেড ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমরা দেবো। আচ্ছা আচ্ছা স্যার, সবাই এটা জিজ্ঞেস করছে এই পিডিএফটা অ্যাপে পাওয়া যাবে তো?
যারা আমাদের রেজিস্টার স্টুডেন্ট তাদের কাছে রেকর্ডেড ভিডিও এবং পিডিএফ সবটাই আগামীকাল সকাল 12টার মধ্যে অ্যাপে পেয়ে যাবে। বাস, থ্যাংক ইউ স্যার, সবাই শুনে নিয়েছো। যারা সিরিয়াস স্টুডেন্ট, যাদের কোনো বক্তব্য আছে আজকের ক্লাস রিলেটেড, তারা প্রত্যেকে কিন্তু মাইক অন করে কথা বলতে পারো, যার যা ডাউট আছে সবাই সমস্ত কিছু অ্যান্সার কিন্তু এখানে দেওয়া হবে নেক্সট 4-5 মিনিটের মধ্যে। স্যার বলছিলাম যে স্টেশন মাস্টার অর্থাৎ লেভেল 6 এই ধরনের অঙ্ক এবং লেভেল 1 এর অঙ্ক কি পার্থক্য থাকবে দুটোর মধ্যে? কিছু পার্থক্য খুব বেশি থাকে না, আচ্ছা। কারণ পরীক্ষা টিসিএস করে তো, টাটা কনসালটেন্সি পরীক্ষার কোশ্চেন তৈরি করে এবং ওদের কোশ্চেন লেভেল 1, লেভেল 6, লেভেল 5 এর খুব বেশি ডিফারেন্স হয় না, একই লেভেল থাকে। আমি তোমাদেরকে এখানে অনেক অঙ্ক দিয়েছি, দেখতে পাবে তোমরা রেলের এনটিপিসির অঙ্ক মোটামুটি এক। রেল হচ্ছে একটা এমন সংস্থা যারা কিন্তু তাদের পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন সেটা যে লেভেলই হোক সেম মেনটেন করে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 যাই হোক না কেন। এটা প্রিভিয়াসলি অভিজ্ঞতা থেকে বলছি, পরবর্তীকালে কি হবে সেটা তো কেউ জানে না, বাট এর আগে অব্দি যতদিন পরীক্ষা হয়েছে ততদিনের অভিজ্ঞতা থেকে বলছিলাম। বলো। ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্যার বলছিলাম এই এক্সামটা কি মাঠ হয়? না, এনটিপিসি তে মাঠ হয় না। আচ্ছা স্যার।